দেশে চতুর্থবারের মতো আজ পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস। দিবসটির প্রতিপাদ্য মুজিববর্ষের অঙ্গীকার রক্ষা করব ভোটাধিকার। এই উপলক্ষে এক আলোচনায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ভোটের দায়িত্ব পালনের সময় অপকর্ম ক্ষমার অযোগ্য দুর্নীতি। নির্বাচনী কর্মকর্তাদের প্রভাব ও প্রলোভন মুক্ত থেকে দায়িত্ব পালন করতে হবে। প্রিয় দর্শক, ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আশরাদুল হক। আজকে আমরা আলোচনা করব জাতীয় ভোটাধিকার দিবস নিয়ে। আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার ইকতেদার আহমেদ, রয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার, এবং আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। এবং আমাদের স্টুডিওতে খুব অল্প সময়ের মধ্যেই উপস্থিত হবেন বলে আশা করছি সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আমরা আলোচনাটা শুরু করব। আমরা মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের আজকে যে কর্মসূচি ছিল ভোটাধিকার দিবস নিয়ে, সেই নিউজটি দেখে আমরা শুরু করছি আলোচনা। জাতীয় ভোটার দিবস উপলক্ষে নির্বাচন কমিশনের নানা আয়োজন কেবল রাজধানীতে নয়, ছিল দেশ জুড়ে। দিবসকে সামনে রেখে নির্বাচন ভবনের আলোচনায় উঠে আসে হালনাগাদ সর্বশেষ চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী নারী পুরুষ মিলে দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা প্রায় 12 কোটি। তালিকায় 454 জন হিজড়া অন্তর্ভুক্ত হয়েছেন। এবার ভোটার বেড়েছে প্রায় 16 লাখের মতো। মিথ্যাচার নয়, গণমানুষের ভোটাধিকার বাস্তবায়নই একমাত্র লক্ষ্য জানালেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার। আর আমরা যদি কোনো অপকর্মের সাথে সংযুক্ত হয়ে যায়, সেটা প্রচণ্ড রকমের দুর্নীতি হবে, যেটা ক্ষমার অযোগ্য। আমি বিশ্বাস করি নির্বাচন কমিশনের কেউ প্রলুব্ধ হয়ে বা প্রভাবিত হয়ে এই কাজটি কখনোই করবেন না। নতুন ভোটার হয়েছেন এমন 21 জন শিক্ষার্থীর হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেন সিইসি। আগামীতে একটি সুন্দর জাতীয় নির্বাচন উপহার দেওয়ার কথাও জানান 4 নির্বাচন কমিশনার। প্রিয় সরকার কাকে চান সেটা প্রয়োগ করতে হলে আপনাকে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। আর আমাদের নির্বাচন কমিশন বা সচিবালয়ের যারা কর্মকর্তা কর্মচারী, স্কুলের শিক্ষকবৃন্দ বা বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, তারা যেন তাদের সেই অধিকারটি প্রয়োগ করতে পারে, সেই প্রয়োগ করার যেন ব্যবস্থা আমরা করে দিতে পারি। আপনারা যারা নির্বাচনের সাথে সম্পৃক্ত, যেমন ভোটার, প্রার্থী, এছাড়াও আরো কাজের সাথে যারা জড়িত, প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অফিসার, যারা যেভাবে আছেন, আমাদের দায়িত্ব সফলভাবে প্রতিপালন করার জন্য আমাদেরকে আন্তরিক সহযোগিতা দিবেন। আপনারা যদি আন্তরিক সহযোগিতা দেন, আমি বিশ্বাস করি আমরা নিশ্চয়ই একটা ভালো নির্বাচন দিতে পারবো। আমি আর কথা মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা। স্যার, আমরা প্রথমে যেতে চাই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের সঙ্গে। হাবিব ভাই, আপনার কাছে আমাদের প্রশ্ন থাকবে যে নতুন যে নির্বাচন কমিশন দায়িত্ব নিয়েছে, সেই বিএনপির ভাষায় যে এই নির্বাচন কমিশনের প্রতি আপনাদের দাবি বা চ্যালেঞ্জ বা তাদের চ্যালেঞ্জ কি কি থাকবে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনাকে শুনতে পাচ্ছি আমি। আমাদের খুব পরিষ্কার বক্তব্য, এই যে সিইসি থেকে শুরু করে নির্বাচন কমিশনের কিছু বক্তব্য শুনলাম, এগুলি বলা মানে এনারা নিজেরাই একদিন এরা হাসির পাত্র হবেন। এনাদের তো কোনো ক্ষমতা নেই। একটা ইউনিয়ন কাউন্সিল নির্বাচন সামনে আসুক না, দেখা যাবে যে মোকামাকা যে নিয়ে গিয়েছে প্রতীক, সে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীতে হবেই, তাকে পিটিয়ে ঘরে ঢুকিয়ে দিয়েছে, অথবা তার লোককে আহত করেছে অথবা নিহত করেছে। এটা তো সম্ভব না। তো দলীয় সরকারের অধীনে যত ভালো মানুষ সে হোক না কেন, তার পক্ষে সম্ভবিত না। আর ওনাদেরকে নির্বাচিত করেছে আওয়ামী লীগ, কি আওয়ামী লীগ ক্ষমতায় যাবে না এমন নিরপেক্ষ নির্বাচন করার জন্য? ওনারা তো নিয়োগই দিয়েছে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় নিয়ে আসার জন্য। তাছাড়া 322 জনের ভিতরে ওনাদের ভিতরে কি এমন বিশেষ বিশেষ বিশেষত্ব আছে যে বিশেষত্ব 322 জনের ভিতরে ওনারা সুপারম্যান হলেন? ওনারা কি এমন সুপারম্যান? এই জন্য কথার কথা ওনারা বলছেন আমরা নির্বাচন সুষ্ঠু করবো, এই করবো, সেই করবো, কোনো কথা না। এখানে দলীয় সরকারদের কোন নির্বাচন সুষ্ঠু হতে পারে না, তার একটা প্রমাণ আমি বলি যে 1991 সালে নির্দলীয় সরকারের অধীনে যখন নির্বাচন হয়েছিল, বিচারপতি রউফ সাহেব তখন নির্বাচন কমিশনার ছিল, প্রধান নির্বাচন কমিশন। 300 আসনে উনি সুষ্ঠু নির্বাচন করেছিলেন। তারপরে ঢাকা এবং চিটাগাং মেয়র নির্বাচনে আওয়ামী লীগ যেখানে সব
এখানে সমস্ত আসনগুলোতে হেরেছিল। সিটি কর্পোরেশনের ভিতরে যে আসন ছিল, ঢাকাতে 8টা, চিটাগাংয়ে 5টা, সেই নির্বাচন সুষ্ঠু করলেন আওয়ামী লীগের দুইটা ছিল, মহিউদ্দিন চৌধুরী এবং মোহাম্মদ আনিফ। এই নির্বাচন কমিশনকে তো রূপসাতে মাগুরা নিজে উপস্থিত হয়েছিলেন, তারপর উনি চলে আসলেন যদি আগের দিন রাত্রে। ওখানে নির্বাচন সুষ্ঠু করতে পেরেছেন? ওখানে তো বাংলাদেশের বর্তমান প্রধানের প্রভাবশালী প্রধানমন্ত্রী, উনি তো ওখানে উপস্থিত ছিলেন। তো কই ওনার লোক তো ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারলো না, নির্বাচন কমিশন তো ভোটারদেরকে ভোট দেওয়াতে পারলো না। সরকার সেদিন চায় নাই ওই নির্বাচনটা সুষ্ঠু হোক, যে কারণে আপনারা দেখেছেন 86-এ নির্বাচন কমিশন নির্বাচন করলো, ভোট কেটে নিল দিনের বেলা, তারপরে 48 ঘন্টা ফলাফল বন্ধ রেখে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়কে ছিনিয়ে নিয়ে জাতীয় পার্টির বিজয়কে নিরঙ্কুশ বিজয় ঘোষণা করা হলো 48 ঘন্টা পর। পৃথিবীর ইতিহাসে এমন কোন ঘটনা আছে? এই দলীয় সরকারের অধীনে 1973 সালে 9টা বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়েছিল, 1979 সালে বিনা প্রতিদ্বন্দ্বী হয় নাই, সেখানে 40টার মধ্যে 39টা আওয়ামী লীগ পেয়েছিল। এরপরে দেখেন মূল জিনিসটা যেটা আমাদের যেটা বক্তব্য, 91, 96, 2001, 2008 এই 4টি নির্বাচন নির্দলীয় এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছিল। একটি আসনেও, আবারও বলি, একটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়নি। এছাড়া 73 থেকে শুরু করে 2014 সালে যেটা হলো, সেটা কি হলো 153 জন। পৃথিবীর ইতিহাসে এমন কিছু আছে, কোন দেশ আছে যে 300 আসনের 153টাই বিনা প্রতিদ্বন্দ্বী হবে? নির্বাচনের দিন যদি একটা আসনে নির্বাচন না হয়, তাও সেখানে সরকার গঠন করতে পারবে। এই জন্য ইনাদের করার কিছুই নাই। ইনাদের কাছে আমাদের ভালো চাওয়ার কিছু নাই, খারাপ করারও ওনাদের কিছু নাই। সরকার যা বলবে ওরা তাই। এই যে লাস্টের নির্বাচনের কথা বলে, নারায়ণগঞ্জ নির্বাচন নাকি খুব সুষ্ঠু হয়েছে। কিভাবে সুষ্ঠু হলো? নারায়ণগঞ্জ তৈমুর আলম খন্দকারের যিনি প্রধান নির্বাচনী ছিলেন কর্মকর্তা বা বিএনপির আহ্বায়ক, ওনার পরিবর্তে যিনি হলেন, সেই রবিউলকে তো গ্রেপ্তার করলো আগেই। তারপর ওনার প্রধান নির্বাচনী এজেন্ট কামালের বাড়িঘর তছনছ করলো, 20-25 জনকে অ্যারেস্ট করলো, নির্বাচনের অ্যারেস্ট করলো। তারপরে বলে নাকি নির্বাচন সুষ্ঠু হয়েছে। তারা বেড়াচ্ছে লোকজনকে দলীয় করুন। কিন্তু এই 4টি নির্বাচন আপনি দেখেন, ওই 4টি নির্বাচনে একটি নির্বাচনও বিএনপি, আওয়ামী লীগ কোনো দলেরই একজন প্রার্থী আহত হয় নাই, কোনো প্রার্থীর নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয় নাই, কোনো প্রার্থীর নেতাকর্মীদের নামে হাজার হাজার মামলা দেওয়া হয় নাই, এবং রাতের বেলা ভোট হয়নি। এই জন্য বলছি যে উনারা যে যাই বলুক না কেন, উনারা গল্প। আর উনারা যে একেবারে যে তুলসী পাতা, তা তো না। প্রধান নির্বাচন কমিশনের বিরুদ্ধে এক গাদ অভিযোগ। উনি যখন সচিব হয়েছিলেন, উনি আইন সচিব হয়েছিলেন, উনি যখন আপনার একবারে না গিয়ে উনি চুক্তি ভিত্তিতে উনি 2 বছর উনি আপনার ডিফেন্স সেক্রেটারি হিসাবে উনি ওখানে দায়িত্ব পালন করলেন। তাহলে আওয়ামী লীগের কত পরীক্ষিত ব্যক্তি যে ওনাকে একটা না কয়েক বছর ওনাকে চুক্তি ভিত্তিক ওনাকে দায়িত্ব পালন করে দেওয়া হবে। সে কি করে দিবে? সে কি আওয়ামী লীগের বিএনপির পক্ষে কথা বলবে? অন্য দলের কথা বলবে? বিএনপির কথা বাদ দেন, আওয়ামী লীগের ক্ষমতায় আসুক, এইটাই তারা চাবে। সরকার যা বলে দেবে ওনারা তাই করবে। ওনাদের করার কিছু নাই, হাত পা বাঁধা ওনাদের। ইচ্ছা করলেই ওনারা কিছু করতে পারবেন না, আর ইচ্ছা ওনারা করবেনও না, কারণ এই সরকার তাদেরকে বানিয়েছে। সার্চ কমিটি সরকার করেছিল, সার্চ কমিটির মধ্যে যে নাম এসেছে, বিভিন্ন জন নাম দিয়েছিল। কার নাম দিয়েছে কি বলে? এনপিপি নীলু ভাই দলের নাকি 2 জন নাম দেওয়া ছিল, প্রধান নির্বাচন কমিশনের আরেকজন নাম দিচ্ছে ডক্টর জাফরুল্লাহ, ওনার নাকি এটা দেওয়ার নাম। এই যে জিনিসগুলো, এই সমস্ত করে মানুষের সাথে ধোঁকাবাজি করে কোনো লাভ হবে না। আর আমরা যতই প্রলোভন দেখানো হোক না কেন, আমরা 2018 সালে প্রধানমন্ত্রী স্বয়ং কথা দিয়েছিলেন যে আপনারা আসুন আমরা নির্বাচনটা করব। কি করলেন? কি নির্বাচন করলেন? কি নির্বাচন করলেন? এই জন্য বলি যে আমরা নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না, কারণ এই নির্বাচন সুষ্ঠু করার কোনো ক্ষমতা, এতটুকু সামর্থ্য ক্ষমতা এই নির্বাচন কমিশনের নেই, যত কথাই তারা বলুক না কেন। অতএব এইটি নিয়ে আলোচনা করে জি জি হাবিব ভাই, আমরা আবার পরে আপনার কাছে আমরা যাব। শাহনেওয়াজ স্যার আমাদের সঙ্গে, আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, স্যারকে স্বাগত জানাচ্ছি। স্যার, আপনাকে দিয়ে স্টুডিওতে আমি শুরু করতে চাই যে হাবিব ভাই বলেছেন যে এই নতুন নির্বাচন কমিশনের মানে কিছুই করার ক্ষমতা নেই এবং সুষ্ঠু নির্বাচন করার ক্ষমতাটা ওনাদের নেই। আপনি তো নির্বাচন কমিশনে ছিলেন, আপনি কি বলবেন?
আসলে নির্বাচন কমিশনের কিছু করার ক্ষমতা নেই এই কথাটা ঢালাভাবে বলা ঠিক না। ক্ষমতা অবশ্যই আছে, ক্ষমতা আইনেও আছে, তাদের যোগ্যতা তো আছে। তারা যারা সিলেক্ট করেছে, যাদেরকে সিলেক্ট করেছে তারা স্ব-স্ব-ক্ষেত্রে সবাই মানে উপযুক্ত ব্যক্তি ছিলেন এবং কার্যক্ষম ব্যক্তিও ছিলেন এবং কাজ শেষ সুন্দরভাবে করেছে। তারা বিভিন্ন সময় চাকরি করে, বিএনপির সময় চাকরি করেছেন, জাতীয় পার্টির সময় চাকরি করেছেন, আওয়ামী লীগের সময় চাকরি করেছে। আর কেউ কাজেই তাদের দক্ষতা নিয়ে আমাদের প্রশ্ন তোলার অর্থ হয় না। খালি তর্কের খাতির অথবা যুক্তির খাতির যুক্তি দেখাবার জন্য যদি বলা হয় তাহলে আমি বলবো যে এটা কথাটা তাদের প্রতি অবিচার করা হবে। তা অবশ্যই তারা উপযুক্ত ব্যক্তি, কিন্তু সমস্যা যেটা হয় নির্বাচন কমিশনের সেটা হলো যে মেইন স্টেক হোল্ডার যারা থাকে তারা সহায়তা করে না। নির্বাচন একটা যেমন জাতীয় নির্বাচন করতে হলে আপনাকে কয়েক লক্ষ লোকের সহযোগিতা লাগে, সহায়তা লাগে, তাদের কাজে লাগে। এখানে সরকারি বেসরকারি আধা সরকারি সব ধরনের লোক দরকার হয়। সেইখানে তাদের সবার কাজ সহযোগিতা লাগে। সবচেয়ে বেশি সহযোগিতা লাগে যারা পার্টিসিপেন্ট, অর্থাৎ যে দলগুলো নির্বাচন করে সেই দলগুলোর সহযোগিতা। তারা যদি সহযোগিতা করে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারা সহযোগিতা করে, প্রশাসন যদি নির্বাচন কমিশনকে সহযোগিতা করে একটা সুন্দর নির্বাচনের জন্য, তাহলে সুন্দর নির্বাচন হওয়া খুব কঠিন বিষয় না। কিন্তু আমাদের দেশের দুর্ভাগ্য যে আমরা যদি এক দল সমর্থন করে আরেক দল ঠিক উল্টোটা করে, যেই জন্য নির্বাচন কমিশনের পক্ষে অনেক সময় কাজ করা এবং সঠিকভাবে শেষ করা নির্বাচন সঠিক হয় না। কারণ এক পক্ষ যেমন আমাদের সময় ধরেন আমরা যে 14 সালে নির্বাচন করেছি, এটা সত্য যে বাংলাদেশে অনেক দল আছে, নিবন্ধিত প্রায় 40টা দল আছে, কিন্তু মূল দল হলো আওয়ামী লীগ আর বিএনপি। এখন আমাদের সময় যখন বিএনপি আসেন এবং তাদের সাথে যারা ছিলেন তারা আসেননি। এখন বাংলাদেশে এই দুই দলেরই কিন্তু ভোটও আছে অনেক বেশি এবং এই দুই দল থেকেই ম্যাক্সিমাম সদস্য মানে সংসদ সদস্য হন, অন্য পার্টি থেকে দুজন একজন হন। তো একটা বড় দল যদি না আসে তাহলে কন্টেস্ট হবে কোথায়? একচেটিয়াই হয়ে যাবে। আর যখন আমি মাঠে ফাঁকা পাবো, আমি 10টা গোলও দিতে পারবো, 20টা গোলও দিতে পারবো। যদি ফাঁকা না পেতো তাহলে হয়তো অনেকটা কন্টেস্ট হতো, সেটা আমাদের সময় হয়নি। আর তাছাড়া ধরেন আওয়ামী লীগ একা ছিল, বিরাট দল একা ছিল, একচেটে মানুষ ওখানে ভোট দিছে। ওই অনেক দল আছে নিবন্ধিত দলই, তাদের অনেক ইয়াকেই প্রার্থীকেও চেনে না, স্থানীয়ভাবেও চেনে না, তো কি ভোট দিবে? একচেটে হয়ে গেছে। আর যখন মানুষ দেখেছে যে বড় একটা দল নাই যা থাকার কথা ছিল, যারা কন্টেস্ট করতে পারো, কাজে অন্যরাও ভাবছে আমি কিছুটা টাকা খরচ হয়, আমি এই টাকা নষ্ট করব না, আবার কোনো সময় প্রাপ্তিযোগ্য হয়ে যায় কারো সময়, তারা উইথড্র করে নিয়ে গেছে। 153 জন হয়ে গেছে। বিএনপি আসলে এই একচেটিয়া নির্বাচন হতো না। কাজে আমাদের সময় যে আমরা নির্বাচন 153টা সিট মানে একতরফাভাবে হওয়ার কারণে যে বিরাট অন্যায় করে ফেলেছিলাম, এটা ঠিক না। কথা ছিল সবাইকে সহযোগিতা করবে, নির্বাচনমুখী দল নির্বাচনে থাকতে হবে, তো এই বিষয়গুলো ছিল। এখনকার যারা এসছেন তারা সবাই নিজ স্ব ক্ষেত্রে নিজেদেরকে প্রমাণ করেই এসেছেন এবং 322 জনের নাম এসছে। 322 জন তো হবে না, এতে বেছে হয়তো আরও ভালো লোক ছিল। যেই কমিটি করা হয়েছে সার্চ কমিটি, তারা বাঁচতে এই 10 জনের নাম এসেছে। 5 জনের নাম আমরা এখনও জানি না, আমাদের সময় এসে 10 জনের নামই প্রকাশ করেছিল। তো এগুলো আসলে প্রকাশ করলে ভালো হতো, হয়তো এত সমালোচনার মধ্যে থাকতো না। না করার ফলেও যে খুব খারাপ হয়ে গেছে তা আমি বলবো না। যে যারা হয়েছে তারা কেউই ফেলনা লোক নয়, উপযুক্ত হয়েছে, তাদেরকে আমাদের সুযোগ দিতে হবে তাদের দক্ষতা প্রমাণ করবার জন্য। আর তাদের দক্ষতা প্রমাণ করতে হলে নির্বাচনে নিবন্ধিত দলগুলো সবাই নির্বাচন করে আসতে হবে। আমি নির্বাচনমুখী দল কিন্তু নির্বাচন করলাম না, তো একচেটিয়া নির্বাচন হলে নির্বাচন কমিশনের গরজ কম থাকে, আর দেখা যায় মানুষও একচেটিয়া ভোট দেয়, উপায় নাই। এইসব ঘটনাগুলো ঘটে। আর তাছাড়া আমাদেরকে মনে রাখতে হবে যে নির্বাচন করলেই মানুষ ভোট দিতে পারবে। মানুষ নির্বাচনেই আমি যদি না করি কে ভোট দেবে আমাকে? আর ভোট দেওয়ার সুযোগ কোথায়? অনেকে ভোট দিতেও যাবে না, যারা হয়েই যাবে। তো এখন এদিকে কাজ করার সুযোগ দিলে এবং আপনারা সবাই দলে আসেন। তবে আমাদের প্রবলেম হলো যে মেইন যে দুটো দল, এদের মধ্যে ফারাক যোজন
মানে মতের ফারাক যোজন জমা এখন ক্ষমতাসীন যে দল আছে তারা সংবিধানে যেভাবে আছে সরকারের থাকবে এবং নির্বাচন হবে এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য তারা সহযোগিতা করবে, এই কথা তারা বলছে। অন্যদিকে বিএনপি এবং তার সাথে যারা এলাই আছেন তারা বলছেন যে না, এই কোনো সরকার ক্ষমতায় থাকলে সঠিকভাবে নির্বাচন হবে না। তারা বিভিন্ন এক্সাম্পল দেখাবার চেষ্টা করছেন। এদের কাছাকাছি, এদের দুইজন পক্ষকে কাছাকাছি না আসলে নির্বাচন কমিশনে যদি ফেরেস্তাও বসাই দেওয়া হয় কি নির্বাচনে মানে ঐক্যমতে আনানো যাবে না। তেমনি নিজেদেরকে আসতে হবে যে বড় দলগুলোকে যে আমরা এই পর্যায়ে পর্যন্ত যেতে পারবো, আমরা এই পর্যন্ত যেতে পারবো, নির্বাচন কমিশনকে আমরা সহযোগিতা করব, আমরা রিগিং করব না, আমরা মানে কোনো মারামারি করব না। এইভাবে তাদের ঐক্যমতে আসতে হবে এবং এটা রাজনীতিবিদদেরকেই আসতে হবে, নির্বাচন কমিশন। সিসি সাহেব তো দুদিন আগে বলেছেন যে পলিটিক্যাল লিডারশিপ শব্দটা তিনি বলেছেন যে শুধু মানে নির্বাচন কমিশন এখানে অ্যাক্টিভ হলে চলবে না, যে রাজনৈতিক নেতৃত্ব যারা আছে বা যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকেও একই মনোভাব পোষণ করতে হবে, সহযোগিতার মনোভাব করতে হবে, তাদের মানে নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে। তবে আমাদের বর্তমান এখন পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক যে অবস্থা আছে, এই যে বড় দুইটা দল এমন দূরত্বে আছেন, এদের কাছাকাছি আসার আপাত দৃষ্টিতে কোনো সুযোগ এই মুহূর্তে নাই, যদি তারা নিজেরা এগিয়ে না আসেন যে আমরা এই পর্যন্ত আসি, এই পর্যন্ত আসলে আমরা নির্বাচনটা করতে পারবো এবং নির্বাচন কমিশন তখন তাদের যে ক্ষমতা অথবা তাদের যে দক্ষতা দেখাবেন তখনই শুধু পারবেন। যদি নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলো মেইন স্টেক হোল্ডারগুলো যদি কাছাকাছি না আসেন, একটা ঐক্যমতের কাছাকাছি অন্তত না আসেন, তাহলে সম্ভব হবে না। জি জনাব ইকতেদার আহমেদ, আপনার কাছে যেতে চাই যে আপনার নির্বাচন কমিশনে কাজ করার অভিজ্ঞতা হয়েছিল। আমরা যতটুকু জানি যে 1995 এবং 1996 সালে নির্বাচন কমিশনে উপসচিব হিসাবে আপনি কাজ করেছিলেন। এখন বলা হচ্ছে যে এই নতুন নির্বাচন কমিশনের সামনে কয়েকটা চ্যালেঞ্জ রয়েছে। একটিকে বলা হচ্ছে যে এই বিরোধী দলে যারা আছেন তাদের আস্থা অর্জন করতে হবে। না, যেটা ধরেন আপনি তো নির্বাচন কমিশন তো একটা সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধানে কিন্তু নির্বাচন কমিশনের নির্ধারিত দায়িত্ব দেওয়া আছে এবং নির্বাচন কমিশনের অন্যতম এবং প্রধান দায়িত্ব হচ্ছে হলো জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠান। এখন জাতীয় সংসদের নির্বাচন কমিশন কিভাবে অনুষ্ঠান করবে সেটা সংবিধানে এবং আমাদের যে বিভিন্ন নির্বাচনী আইন আছে ওগুলোতে সুস্পষ্টভাবে বলা আছে। এখন যে অনেকেই বলেন যে নির্বাচন কমিশনকে কি পর্যাপ্ত ক্ষমতা দেওয়া হয়েছে কিনা একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য, তো আমি বলবো যে সংবিধানে এবং বিভিন্ন নির্বাচনী আইনে নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দেওয়া হয়েছে এটা কিন্তু যথেষ্ট এবং এই ক্ষমতা যদি নির্বাচন কমিশন যথাযথভাবে প্রয়োগ করে তাহলে যে কোনো নির্বাচনই কিন্তু সুষ্ঠু হতে বাধ্য। আমি আপনাকে একটা উদাহরণ দিই, যেমন যে নির্বাচন কমিশন যখন যে আমাদের যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, সংসদ নির্বাচনে কিন্তু এই যে একজন সংসদ সদস্য তখনই সংসদ সদস্য হবেন যখন নির্বাচন কমিশন কর্তৃক তার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তাহলে নির্বাচন কমিশন কর্তৃক গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত না হওয়া পর্যন্ত তিনি কিন্তু সংসদ সদস্য না। তো এখন এই যে আরপিও রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অর্ডার, সে আরপিও 39 ক্লজ 4 সেখানে বলে দেওয়া আছে যে নির্বাচন কমিশন রিটার্নিং অফিসার থেকে পাওয়ার পরে, অর্থাৎ নির্বাচনের যে রিটার্ন পাওয়ার পরে নির্বাচন কমিশন গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করবে। তো এখন এই যে নির্বাচন কমিশন যদি দেখে নির্বাচনে অনিয়ম হয়েছে, নির্বাচনে কারচুপি হয়েছে বা নির্বাচন সম্পর্কে অভিযোগ উত্থাপিত হয়েছে, তাহলে নির্বাচন কমিশন কিন্তু এগুলোর তদন্ত সাপেক্ষে কিন্তু এই গেজেট নোটিফিকেশন প্রকাশ স্থগিত রাখতে পারেন। আমি আপনাকে একটা উদাহরণ দিই, যেমন মাগুরা নির্বাচন, এটা অত্যন্ত আলোচিত নির্বাচন। তো মাগুরা নির্বাচনে আমরা দেখলাম যে যখন মাগুরা নির্বাচন হয়ে গেল, তো সেখানে কিন্তু উভয় দলই কিন্তু প্রধান নির্বাচন কমিশনারকে অনুরোধ করেছিল যে আপনি এই নির্বাচন যে কেন্দ্রে অর্থাৎ যে কনস্টিটিউয়েন্সিতে উপস্থিত থাকেন এবং আপনার উপস্থিত থাকাকালেই যেন এই নির্বাচন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে নির্বাচন অনুষ্ঠিত হলো এবং ওই নির্বাচনে কী হয়েছে সবাই জানে। তারপর আমরা দেখলাম যে উনি নির্বাচন কমিশনে ফিরে আসলেন, ফিরে আসার পরে উনি গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করছিলেন না। তখন কিন্তু উনি কিন্তু ওই যে সুপ্রিম কোর্টের কর্মরত বিচারক ছিলেন। এই যে কর্মরত বিচারক যে এই নির্বাচন কমিশনে যেতে পারে এটা কিন্তু সংবিধান অনুমোদন করে না। তো যাই হোক, উনি সেখানে গিয়েছিলেন, যাওয়ার পরে ওনারা নির্বাচন পরিচালনা করলেন। এটা হচ্ছিল 5ম সংসদ নির্বাচন। পরে ওনাকে এই যে সুপ্রিম কোর্টে আবার ফেরত আসার ওই বিষয়টি ছিল। তো যখন ওনাকে বলা হলো যে আপনি যদি গেজেট বিজ্ঞপ্তি করেন তাহলে আপনি ফেরত আসতে পারবেন, আর যদি গেজেট বিজ্ঞপ্তি না করেন ফেরত আসতে পারবেন না, তখন তিনি
এটা হচ্ছে হলো যে দলীয় সরকার যদি থাকে তখন এই ধরনের চাপ কিন্তু আপনি যদি আপনার নিজের স্বার্থের দিকে তাকান তাহলে কিন্তু আপনাকে চাপের কাছে নথি স্বীকার করতে হবে, আর স্বার্থের দিকে যদি না তাকান তাহলে আপনি কিন্তু নথি স্বীকার না করেই কিন্তু আপনি আপনার দায়িত্ব পালন করতে পারবেন। এখন ধরেন এই যে নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছিল যে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং যে নির্বাচনে যে সকল দল অংশগ্রহণ করবে প্রধান প্রতিদ্বন্দ্বী দল তাদের জন্য সমসুযোগ সম্বলিত মাঠ নিশ্চিত করা। তো আমরা দেখেছি যে আমাদের যদি দলীয় সরকারের অধীনে যদি নির্বাচন হয় সেখানে দেখা যায় আপনি যদি বাংলাদেশের নির্বাচনের ইতিহাস পর্যালোচনা করেন তাহলে দেখেন যে দলীয় সরকারের অধীনে এ পর্যন্ত যতগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, দলীয় সরকার আওয়ামী লীগও ছিল, দলীয় সরকার জাতীয় পার্টি ছিল, জাতীয় সরকার বিএনপিও ছিল, এবং দলীয় সরকারের অধীনে প্রত্যেকটা নির্বাচনেই দেখা গিয়েছে যে যারা ক্ষমতাসীন ছিল তাদের অনুকূলে নির্বাচনের ফলাফল হয়েছে। আবার অপরদিকে আপনি দেখেন যে পঞ্চম সংসদ নির্বাচন এটা হচ্ছিল কর্মরত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন এই অস্থায়ী সরকার, এরপরে হচ্ছিল সংবিধানের বিধান অনুযায়ী দুটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার, তারপরে হচ্ছিল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। এই চারটা নির্দলীয় সরকার ছিল। এই চারটা সরকারের অধীনে যে চারটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই চারটি নির্বাচনের ক্ষেত্রে দেখা গেল যে নির্বাচনের অব্যবহিত পূর্বে যারা ক্ষমতাসীন ছিল তারা নির্বাচনে পরাভূত হয়েছে। তো এখন আমাদের দেশে আপনারা যেটা বললেন যে এই যে রাজনৈতিক দলের মধ্যে যে যোজন, আমাদের এই যে শাহনাজ সাহেব যেটা বললেন যে যোজন ফারাক, এটা কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে নাই। পৃথিবীর অন্যান্য দেশে আমরা দেখেছি যে নির্বাচনে বিজয়ী দল এবং বিজেতা দল যে যখনই দেখা যাচ্ছে যে একটা দল দেখা যাচ্ছে যে নির্বাচনে তারা সংখ্যাগরিষ্ঠ আসন পাচ্ছে না, তারা কিন্তু তখন পরাজয় স্বীকার করে যিনি বিজয়ী দলের নেতা তাকে কিন্তু অভিনন্দন জানায়। আমরা কিন্তু আমাদের দেশে কিন্তু এই সংস্কৃতি নাই। তারপরে আমাদের দেশে আমরা দেখলাম যে এই যে এটা মানে তুলনামূলক বিচারে আমাদের যে এই নির্দলীয় সরকারের অধীন অনুষ্ঠিত নির্বাচনগুলো স্বচ্ছ হয়েছে, সুষ্ঠু হয়েছে, কিন্তু সেখানেও দেখলাম যে আমরা যে বিজিত দল কিন্তু সেই নির্বাচনগুলোর ফলাফল কিন্তু তারা কিন্তু মানে স্বেচ্ছায় বা আন্তরিকভাবে কিন্তু সেই ফলাফল কিন্তু গ্রহণ করেনি বা সেই ফলাফল মেনে নেয় নাই। তো সুতরাং বাংলাদেশের প্রেক্ষাপট পৃথিবীর অন্যান্য দেশের প্রেক্ষাপটের সাথে এক ধরনের নয় আর কি। এখানে ধরেন যদি নির্বাচন কমিশনে যারা প্রধান নির্বাচন কমিশনার বা কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন তাদেরকে ক্ষমতাসীন দল যারা আছে তাদের আস্থা অর্জন করতে হবে, এবং নির্বাচনে যে অন্য প্রতিদ্বন্দ্বী দল যারা আছে তাদের আস্থা অর্জন করতে হবে, এবং এই নির্বাচন যে আক্ষরিক অর্থে যে তারা যে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এ ধরনের নিশ্চয়তা বিধান করতে হবে। এখন আপনারা যদি ধরেন নির্বাচনে যারা অংশগ্রহণ করবে তারা যদি নির্বিঘ্নে যদি তাদের প্রচারণা যদি চালাতে না পারেন, তাদের ভোটাররা যদি ভোট কেন্দ্রে যদি যেতে না পারে, আমরা অতীতে যেটা দেখেছি, তাহলে তো নির্বাচন সুষ্ঠু বা নিরপেক্ষ হবে না। তারপরে আপনি দেখেন যে আমাদের সংবিধানে বলে দেওয়া আছে যে সংবিধান এবং আইন মেনে চলা প্রত্যেক নাগরিকের কর্তব্য, এবং আপনার তো আমি প্রধান নির্বাচন কমিশনার বা বাংলাদেশের সরকারের বিভিন্ন বিভাগে যত কর্মকর্তা কর্মচারী নিয়োজিত আছে প্রত্যেকের কিন্তু স্ব অবস্থান থেকে সংবিধান এবং আইন মেনে চলতে হবে। এখন সংবিধানে বলে দেওয়া আছে যে একটা সংসদ কিভাবে গঠিত হবে। আপনি আর্টিকেল 65 সাব আর্টিকেল 2 যে সেখানে বলে দেওয়া আছে যে একক আঞ্চলিক নির্বাচনী এলাকা থেকে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত 300 সদস্য এবং তাদের আনুপাতিক প্রতিনিধিত্বের ভোটে নির্বাচিত 50 সদস্য, মোট 350 সদস্য সমন্বয়ে সংসদ গঠিত হবে। এখন আমাদের যে এই 10ম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো ওই সংসদে যদি 153 জন বা 154 জন সদস্য যদি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয় তাহলে সংবিধানের নির্দেশনা অনুযায়ী কি ওই সংসদ কি গঠিত হয়েছে কিনা, এই প্রশ্নগুলো কিন্তু হয়তো আগত দিনে এই প্রশ্নগুলো কিন্তু উত্থাপিত হবে, এবং এগুলোর কিন্তু সম্মানজনক সুরাহা বা সম্মানজনক সমাধান কিন্তু জাতি কিন্তু প্রত্যাশা করে। ঠিক অনুরূপ আমরা দেখেছি একাদশ সংসদ নির্বাচন। এখন নির্বাচনে কখন নির্বাচনে হচ্ছিল নির্বাচনের দিন কোন সময় থেকে কোন সময় পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এটাও কিন্তু আমাদের যে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অর্ডারের অনুচ্ছেদ 24 বলে দেওয়া আছে যে সেটা হচ্ছিল নির্বাচন কমিশনের নির্দেশনা বা অনুমোদন সাপেক্ষে এটা রিটার্নিং অফিসার ঠিক করবেন যে এই ভোট গ্রহণ কাজটি কখন থেকে কখন অনুষ্ঠিত হবে। তো আমাদের একাদশ সংসদ নির্বাচনে ভোট গ্রহণ কখন অনুষ্ঠিত হয়েছে এটা কিন্তু সমগ্র দেশবাসী প্রত্যক্ষ করেছে। তাহলে এভাবে যদি নির্বাচন হয় তাহলে তো ধরেন নির্বাচন কমিশনের প্রতি বা নির্বাচনের প্রতি, আমি খালি নির্বাচন কমিশন বলবো না, নির্বাচনের প্রতিও কিন্তু এদেশের মানুষের আস্থা থাকবে না। আমরা দেখেছি যে এখন যে নির্বাচন হয়, জাতীয় সংসদ নির্বাচন বলেন বা যে আপনার স্থানীয় নির্বাচন বলেন, ভোটার উপস্থিতি তো তেমন হয় না, এবং পৃথিবীর প্রত্যেক দেশে দেখা গিয়েছে যে জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে স্থানীয় নির্বাচনে কিন্তু ভোটার উপস্থিতি অনেক বেশি হয়। এই প্রসঙ্গে আমি ধরেন এই যে আপনার নবম সংসদ নির্বাচনে দেখা গেল যে জাতীয় সংসদে
85% ভোটার ভোট প্রদান করেছে। ঠিক তার 1 মাস পরে যে উপজেলা পরিষদ নির্বাচন হলো, সেখানে দেখা গেল যে 45% ভোটার ভোট প্রদান করেছে। এই যে তাহলে 85 এবং 45, 40%-এর যে ফারাক, ওটার কিন্তু সন্তোষজনক ব্যাখ্যা কিন্তু ওই নির্বাচন কমিশন কিন্তু দেয় নাই এবং জাতি আজ পর্যন্ত কিন্তু এই ব্যাখ্যা পায় নাই। তো নির্বাচন কমিশনকে স্বচ্ছ থাকতে হবে, সুষ্ঠুভাবে তার দায়িত্ব পালন করতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর, জনগণের থেকে উত্থাপিত প্রত্যেকটা প্রশ্নের উত্তর এটা রাজনৈতিক দলও উত্থাপন করতে পারে, বা সমাজের নাগরিকরা উত্থাপন করতে পারে, বা যে কোনো ভোটার উত্থাপন করতে পারে। নির্বাচন কমিশনকে তার দায়িত্ব সম্পর্কে তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পেরেছেন কিনা সেই বিষয়ে তাকে কিন্তু দেশের জনগণকে অবহিত করতে হবে এবং সঠিক উত্তর প্রদান করতে হবে। তাহলেই কিন্তু জনগণের যে আস্থা যে বিনষ্ট হয়েছে, এই আস্থা ফিরে আসবে। জি, কাসর ভাই, আপনার কাছে যেতে চাই যে স্যার যে কথাটি বললেন, শেষ কথাটি, যে মানে সমস্ত প্রশ্নের উত্তর, মানে বিভিন্ন নির্বাচন নিয়ে প্রশ্নের উত্তর নির্বাচন কমিশনকে দিতে হবে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত আলোচকবৃন্দ যারা অনুষ্ঠান দেখছেন। আজকে আলোচনার বিষয় জাতীয় ভোটার দিবস। আমি আগে এটা একটু বলে নিতে চাই। জি, এটা কিন্তু সংবিধানের 119(1) গ অনুযায়ী ভোটার তালিকা প্রণয়ন করা হবে। 300 আসনে নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো না করে তালিকাটা করতে হবে। আমাদের নির্বাচনী আইনে এটাই করা হয়েছে যে মানে জানুয়ারির 2 থেকে মার্চের 2 তারিখ 2 মাস নতুন ভোটার তালিকা করা হবে এবং 2রা মার্চে সেটা প্রকাশ করা হবে। আজকে ভোটার দিবস এটা প্রকাশ করা হয়েছে। আমরা লক্ষ্য করে দেখেছি এই 2 মাসে 15,71,100 ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এখানে হিজড়া বা তৃতীয় লিঙ্গের 450 জন ভোটার আছেন। এবং আমি এটা বলতে চাই কেন, আমাদের ভোটার তালিকায় স্বচ্ছতা কেমন, এই তালিকায় 33,418 জন ভোটার যাদের হাতের ছাপ নেই। আমি বলছি কেন এই প্রসঙ্গটা, যে এটা কিন্তু আমাদের ভোটার তালিকা আইন একটা হয়েছে 2009 সালে, ভোটার তালিকা বিধি হয়েছে 12 সালে, সেই আলোকে কিন্তু হচ্ছে। আপনারা তো জানেন 2008 সালে আমাদের প্রথম এই যে ছবি সহ ভোটার তালিকা প্রণয়ন শুরু হয়। এখন কিন্তু সারা দেশে ইউনিয়ন পর্যায়ে উপজেলা পর্যায়ে একটা সার্ভার সেন্টার হয়েছে, ডাটা সেন্টার হয়েছে, যেটা সুবিধা আমরা জাতীয় পরিচয়পত্রে পাচ্ছি। তো আমি বলতে যাচ্ছি একটা সাংবিধানিক ধারাবাহিকতায় একটা নির্বাচন হবেই। সেই নির্বাচনের পূর্ব সত্য হলো একটা সঠিক ভোটার তালিকা। আমরা কিন্তু এখন বলতে পারি আমাদের সরকার নির্বাচন কমিশনকে যথেষ্ট সহযোগিতা প্রদান করেছেন এবং এখন আমাদের ভোটার তালিকা অনেকটা স্বচ্ছ। একজনের একাধিক জায়গায় ভোটার হওয়ার কোনো সুযোগ নেই, একসময় যেটা ছিল ভুয়া ভোটার হওয়ার সুযোগ নেই, এটা আমরা কমিয়ে নিয়েছি। অর্থাৎ এই স্বচ্ছতাটা আমরা করতে পেরেছি। হ্যাঁ, এখন অনেকগুলি বিষয় এখানে এসছে। আমি যেটা প্রথমেই বলতে চাই, এখন তো কাসর ভাই মানে ভোটার তালিকা নিয়ে কোনো প্রশ্ন নেই, এখন তো ভোট নিয়ে প্রশ্ন। আচ্ছা, হ্যাঁ, এবার ভোটারে আসি। দেখুন, কথা এসছে যে এই দলীয় সরকারের অধীনে নির্বাচন, ইফতেখার সাহেব অনেকগুলি কথা বলেছেন। দেখুন, আমরা একটা রাজনৈতিক দলের কর্মী, আমরা গর্ব করি দলের কর্মী, আমার দলটা দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। হ্যাঁ, আমি মনে করি কি বা বলি কি যে নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে, এবং সেটাই হয়েছে গত 2টা নির্বাচনে। আজকে মাননীয় প্রধান নির্বাচন কমিশন উল্লেখ করেছেন যে আমরা ছাড়াও আপনারা কারা আগামী জাতীয় সংসদ নির্বাচনের 300 আসনে প্রায় 42,000 ভোট কেন্দ্রে 2.25 লক্ষ ভোট কক্ষে যারা দায়িত্ব পালন করবেন তাদের বিষয়টা বলেছেন, তারা যেন সংবিধানের আলোকে আরপিওর আইন এবং বিধি মেনে নির্বাচনটা করেন। এখন এদের সবাইকে তো বিতর্কিত করা যাবে না, সবাই তো একটা দলের অংশ না। হ্যাঁ, দেখুন, এখানে বারে বারে একটা কথা এসছেন, ইফতেখার সাহেব তো বিচার বিভাগের ছিলেন, নির্বাচন কমিশনের ছিলেন, এই যে বিনা প্রতিনিধি নির্বাচিত। দেখেন, উনি এটা বলেছেন 1939 কতে দ্বারা যেটা আছেন, আবার 93 তো আছেন নির্বাচন কমিশন যে কোনো নির্বাচনের সিদ্ধান্ত নিতে পারেন। আবার 17 বলা আছে নির্বাচনী প্রক্রিয়ায় যদি একাধিক মনোনয়ন পড়ে, কেউ যদি মনোনয়ন বাতিল হয় বা কেউ যদি প্রত্যাহার করে, সেক্ষেত্রে কিন্তু তারা বিনা প্রতিনিধি নির্বাচিত হবে। এটা ভোটার বিন নির্বাচন বলার কোনো আইনগত সুযোগ নেই। হ্যাঁ, আর আলোচনায় তো বারবার এসেছে একটি বড় দল নির্বাচনে অংশগ্রহণ করে নাই। জি, যার জন্য একটা মিনিট আমি 10টার খবরের শিরোনামটা বলে আবার আপনার কাছে আসতেছি। পুতিনকে চরম মূল্য দিতে হবে, হুঁশিয়ারি বাইডেনের।
রাশিয়া কোণঠাসা হলে বিশ্ব বাণিজ্যের নিয়ন্ত্রণ হারাবে যুক্তরাষ্ট্র। প্রাথমিকের শিক্ষার্থীরা ক্লাসে, 20 মার্চ 2 বছর পর স্কুলে যাবে বাচ্চারা। ভোজ্য তেলের দাম বাড়ছে না, বিক্রি করা যাবে না খোলা তেল, বাণিজ্যমন্ত্রী। ভোটের অধিকার রক্ষায় সর্বোচ্চ চেষ্টা থাকবে, সিইসির প্রতিশ্রুতি। জি কাসর ভাই, বলুন। হ্যাঁ, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আমরা নির্বাচনটা, আপনারা তো গত 2টা নির্বাচন লক্ষ্য করে দেখুন, সরকার ক্ষমতায় ছিল, সরকারটা ছোট ছিল, মাননীয় প্রধানমন্ত্রী সহ মন্ত্রীরা বা আমাদের এমপিরা কিন্তু কোনো সরকারি সুবিধা নেয়নি, রুটিন ওয়ার্কটা করেছেন। আমি যে প্রথমটা বলেছিলাম, একটা সরকার 5 বছর ক্ষমতায় থাকবে, 3 বছরের জন্য একটা নির্বাচন পরিচালনা করতে পারবে না, সংবিধানের আলোকে নির্বাচন কমিশন সহযোগিতা করতে পারবে না, এটা তো ওই রাজনৈতিক দলের ব্যর্থতা। কারণ দেখেন, এখানে আসছে 10ম জাতীয় সংসদ নির্বাচন, যেটা 2014 সালে, এখানে একটি দল অংশগ্রহণ করে নাই, যার জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতার হার বেড়েছে। কিন্তু এটা কি লক্ষ্য করে দেখেছেন এই দলটি কেন অংশগ্রহণ করে নাই? তারা চেয়েছিল, তারা নিজেরা বলেন এটা বড় রাজনৈতিক দল, যে তারা যদি নির্বাচনে না আসেন তাহলে দেশে নির্বাচন হবে না, তাহলে কি হবে? একটা অনির্বাচিত সরকার আসবে, অবৈধ সরকার আসবে। আমরা তো এটা হতে দিতে পারি না। লক্ষ্য করে দেখবেন, এবার যে মহামান্য রাষ্ট্রপতি এবারে নির্বাচন কমিশন গঠন করার জন্য উনি একটা সংলাপ আহ্বান করেছিলেন, নিবন্ধিত সকল রাজনৈতিক দল, একটা দলের নেতৃত্বে একটা জোট সেখানে যায় নাই, তাই না? তারা সংবিধানের আলোকে, যেহেতু আমাদের 118-তে বলা আছে মহামান্য রাষ্ট্রপতি আইনের আলোকে একটি নির্বাচন কমিশন গঠন করিবেন, আইনটা কিন্তু 50 বছরে হয় নাই। কিন্তু মহামান্য রাষ্ট্রপতি যাদের সাথে আওয়ামী লীগ সহ দলের সাথে আলোচনা করে, সবারই কিন্তু একটা কথা ছিল যে এই আইনটি করে নিলে ভালো হয়, যদি সময় না হয় একটা অধ্যাদেশ করা হোক। সে আলোকে কিন্তু এই সরকার এই আইনটি পাশ করেছে, এবং এই আইনটি পাশ করতে গিয়ে একটা আইন সংসদে পাশ করার জন্য যেসব ধাপ দরকার সকল ধাপ করেছে, সংসদে গেছে, স্থায়ী কমিটিতে গেছে, সংসদে আলোচনা, এবং সংসদের সকল বিরোধী দল আলোচনা অংশগ্রহণ করেছেন। আপনি জানেন 72টা সংশোধনী এসেছিল, 22টা সংশোধনী নেওয়া হয়েছে। পাশ করার পরের দিন বলে এটা কোনো আইন না। কিন্তু আমাদের নির্বাচন কমিশন, আপনারা জানেন যে নির্বাচন কমিশন পরিচালনার জন্য নির্বাচন কমিশন আইন আছে, বিধিমালা এটা কিন্তু আছে, যেটাতে নির্বাচন কমিশন পরিচালনা হয়ে থাকে। কিন্তু ওনারা একটা ধারণা দিয়েছেন যে নিয়োগ আইন দিয়ে নির্বাচন কমিশন পরিচালিত হয়, এটা কিন্তু অনেকের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। এখানে নিয়োগের জন্য একটা বেসরকারি প্রতিষ্ঠান একটা দিয়েছিল, বা 2008 সালে তখনকার কমিশন কিন্তু একটা প্রস্তাবনা দিয়েছিল, সেটা 2 পাতারই ছিল। তখন কিন্তু বলা হয়েছে নেতৃত্ব দেবেন প্রধান নির্বাচন কমিশনার, পরবর্তী কমিশন নিয়োগ করার ব্যাপারে। এই যে বিষয়গুলো, এটা কিন্তু একটা বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। আমার নেতা হাবিব ভাই, আমার স্পষ্ট মনে আছে যখন মহামান্য রাষ্ট্রপতি অনুসন্ধান কমিটি করলেন, সবার ব্যাপারে পোস্টমর্টেম করলেন, কে কখন মনোনয়ন চেয়েছেন, কোথায় ছিলেন, এই ছিলেন সেই ছিলেন। কিন্তু একটা দুর্ভাগ্য কি, এই কমিশন গঠন হওয়ার পরে আমরা শুনি নাই এই ধরনের বক্তব্য। তার মানে কি, এই কমিশনে যারা নিয়োগ পেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সহ, তাদের ব্যাপারে কিছু বলতে পারেন নাই। হ্যাঁ, প্রধান নির্বাচন কমিশনার সম্পর্কে একটা কথা বলেছেন যে উনি বারে বারে অ্যাকশন পেয়েছেন। আমরা তো মনে করি উনি একজন ভালো কর্মকর্তা বলেই উনি বারবারে সরকার ওনাকে পালন করিয়েছেন, এবং ওনার সততা নিয়ে এখানেও 2 জন আছেন, এই কাজ করেছেন, ওনাদের সাথে বলতে পারবেন, আমরা তো ওনার সাথে কাজ করি নাই। আরেকটা বিষয় দেখুন, বিএনপি সর্বশেষ ক্ষমতা ছিল 2006 সাল পর্যন্ত। 2006 সালের আগের কোনো সাবেক সচিবকে এখন কি কমিশনে দেওয়ার মতো অবস্থা আছে বয়সজনিত কারণে? তাহলে তো আমাকে 2008 থেকে 2022 সালের মধ্যে দিতে হবে, না? আমাদের কমিশন যাই বলেন এটা আমলা নির্ভরই হবে। তবে দেখতে হবে কারা এই সংবিধান এবং আরপিওর প্রতি সুষ্ঠুভাবে কাজ করতে পারবেন। সরকার সেটাই দেখেছেন। আমার মনে হয় এই ব্যাপারে ওনারা সমালোচনা করার জন্য মানি না মানবো না, এই জন্য এই সমালোচনাগুলি করেন, কিন্তু বিষয়টা তা না। আমাদের প্রধান নির্বাচন কমিশনার সম্পর্কে ওনাদের পক্ষের অনেকে বলেছেন উনি জীবনে যেসব জায়গায় কাজ করেছেন, চাকরি করেছেন, খুব ভালোভাবে করেছেন এবং ওনার একটা সুনাম রয়েছে। আমরা মনে করি আগামী দ্বাদশ নির্বাচনটিও ওনার নেতৃত্ব হবে। উনি আজকে কিন্তু স্পষ্ট বলেছেন এবং একটা ওয়ার্নিং দিয়েছেন যে করতে গেলে যারা দায়িত্বপ্রাপ্ত হবেন
কেন এটা তো ঠিক আগামী নির্বাচনে, সংসদ নির্বাচনে এই প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার বা আইন শৃঙ্খলা 28 লক্ষ লোক কাজ করবেন। প্রিয় দর্শক, ইস্পাহানি নিউজ আর এক্সট্রা অনুষ্ঠান থেকে আমরা এখন বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। বিরতির পর আমরা ফিরে আসছি আমাদের অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম ইস্পাহানি নিউজ আর এক্সট্রা অনুষ্ঠানে। আমরা আজকে আলোচনা করছি জাতীয় ভোটার দিবস নিয়ে। আমরা শানিওয়াজ স্যারের কাছে আমরা যেতে চাই যে আরেকটা বলা হচ্ছে যে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে মানে মাঠ প্রশাসনে যারা থাকবে এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদের উপর একটা শক্ত কর্তৃত্ব দরকার নির্বাচন কমিশনের। হ্যাঁ, আইনসঙ্গতভাবে তো অবশ্যই কর্তৃত্ব আছে, যে একটা নির্বাচনের সময় আইন শৃঙ্খলা সমস্ত যারা কাজ করবে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন সুষ্ঠু নির্বাচনটা করার জন্য। আমি মূলত জাতীয় নির্বাচনের কথাই বলছি, সব নির্বাচনে। তো সেখানে আসলে সবারই উপর কর্তৃত্ব থাকবে নির্বাচন কমিশনের। এখন নির্বাচন কমিশন তো 5 জন মানুষ এবং তার আন্ডারে কয়েকশো লোক আছে নির্বাচন কমিশনে, আর বাকি সব বাইরে থেকে নিতে হয়। সরকারি নিতে, আমি একটু আগেও বলেছি, বেসরকারি নিতে হয়। এদের উপর কন্ট্রোল থাকতে হবে, এবং কন্ট্রোল শুধু নির্বাচন কমিশনে থাকলেই চলবে না। যারা কাজ করবে তারা যেন ফাঁকিবাজি না করে, কাউকে সুবিধা না দেয়, কেউ যদি অন্যায় কোনো কাজ করে সেটার সাথে সাথে অ্যাকশানের থেকে বিরত না থাকে। এগুলো হলে যদি নির্বাচন কমিশন যদি সাথে সাথে এইসব খবর পাওয়া মাত্র যদি 2-1টা অ্যাকশান নেয়, তাহলে দেখা যাবে যারা নির্বাচনের কাজে নির্বাচন কর্মকর্তা যারা বলা হয় তারা সহজে কোনো বিপরীত কাজ করতে পারবে না, অথবা অন্যায় কাজ করতে পারবে না, নির্বাচন আইনের ব্যত্যয় ঘটাতে পারবে না। তো এইসব দিকে খেয়াল রাখতে হবে সবাইকেই। আর নির্বাচন কমিশন আসলে তো সবার সহযোগিতা দরকার। সবচেয়ে বেশি দরকার হলো যারা নির্বাচন করছে সেই দলগুলো সহায়তা দিতে হবে, যে হ্যাঁ আমার দলে যারা আছে এই কাজ করো না, যারা যে দল আছে সবাই বিরোধী হোক আর সরকার এর মধ্যে থাকবা, নির্বাচনে ভোট দিবা, নির্বাচনে কোনো রকম অস্ত্রের মহড়া দিবা না। এগুলো অ্যাকচুয়ালি নির্বাচন কমিশনকে এক কথায় সব রকম সহযোগিতা করতে হবে। এখন হয় কি মাঝে মাঝে আমাদের সব আমলাদের কথা বলছি না, অথবা সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের কথা বলছি না, কিছু কিছু আছে এরা স্থানীয়ভাবে যে নেতা থাকে তাকে তুষ্ট করার জন্য অনেক সময় বাহুল্য কাজ করে, একটু বেশি মানে তাদের আন্তরিকতা দেখাবার চেষ্টা করে যে ক্ষমতা আছে তাদের প্রতি। এরকম ঘটনা বেশি ঘটে। যারা ক্ষমতা নেই তাদের প্রতি যে খুব একটা দেখায় তা না। এটা এই কিছু কিছু যে সরকারি কর্মকর্তা আমলাই বলেন, আর কিছু কিছু যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের, এদেরকে দেখছি অতিমাত্রায় অতিভক্তি আর কি। যেটা অতিভক্তি কিসের লক্ষণ সেটা তো জানিনি। তো সেই ক্ষেত্রে এই অবস্থা দাঁড়ায়। এই কারণে নির্বাচনটা সুষ্ঠু হতে পারে না, এবং তাদের অধীনে যারা কাজ করে মানে তারা তখন একপাক্ষিক হয়ে পড়ে, অথবা নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়ায়, অথবা কিছুটা অবহেলা করে। তখনই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। নির্বাচন কমিশনের কাছে এই খবরগুলো আসে দেরিতে, যখন দেখা যায় যে 2-3 দিন পরে আসছে, বিভিন্ন কারণে আসছে, সাথে সাথে খুব কমই আসে এইসব ব্যত্যয় ঘটানো কাজগুলো। ইভেন নির্বাচন কমিশনেরও কিছু সদস্য থাকে যারা একসাথে মিলিত হয়ে অনেক কিছু মানে বেআইনি কাজ, কিছু সুবিধা আদায় এগুলো করে থাকে। এগুলো নির্বাচন কমিশনের কাছে, কমিশনে যারা আছে অথবা দায়িত্বে যারা থাকে, কমিশনারই বলেন আর তারা সিনিয়র অফিসাররা বলেন, তাদের কাছে খুব দেরিতে আসে বলে অ্যাকশান নিতে হয়তো দেরি হয়ে যায়, এবং তখন আর অ্যাকশান নেওয়ার সময়ও থাকে না, হয়তো গ্যাজেটে হয়ে গেল এইসব অবস্থা। এখন অবশ্য ইন্টারনেটের যুগ, কাজে তাড়াতাড়ি অনেক সময় আসে। অনেকে কমপ্লেন করতে চায় না, যারা সুবিধা পায় তারা করতে চায় না, অনেকে ভয় করে না এইসব। তো এগুলো খেয়াল রাখতে হবে সবাইকে। যারা এই বিভিন্ন কাজ করে তাদের প্রধানদেরকে খেয়াল রাখতে হবে, এবং আইনের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে, এবং সরকার যেই দল তখন ক্ষমতায় থাকবে সেই দলের যারা আছে, যে সরকারে থাকবে, তাদেরকে কঠোরভাবে তাদের নির্দেশনা দিতে হবে। আবার সাথে সাথে যারা বিরোধী দলে থাকবে তারা যে দায়িত্ব নেই বলে দূরে থাকবে না, তাদেরও খেয়াল রাখতে হবে যে মানে তাদের লোকজন কোনো ঝামেলা না করে, নির্বাচন কমিশনকে সহায়তা করে। সব মিলিয়ে এক কথায় যে সবাই
যদি সহযোগিতা করে তাহলে নির্বাচন কমিশনের পক্ষে একটা সুন্দর নির্বাচন করা সম্ভব, নয়তো নির্বাচন কমিশন একা একা হাঁটতে পারবে না, সম্ভব না। কারণ এই কোন দিক খেয়াল করবে, একটা বিরাট দেশে বিরাট নির্বাচন এবং কেউ কাউকে বিশ্বাস করে না, স্ট্যাগার্ড ইলেকশন হওয়ারও সুযোগ নেই আমাদের দেশে। কারণ আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে কেউ কাউকে বিশ্বাস করে না যে কয়েকদিনে মিলে ইলেকশন হবে, সেইটাও তারা কোনো পক্ষই মানবে না। ইভেন একবার এমনি স্বাভাবিক অবস্থায় এমনি প্রস্তাব দেওয়া হলো যে আমরা করলে যদি পাহারা দিয়ে রাখো, যে কদিনে ভোট না হবে তোমাদের লোক দিয়ে পাহারা দেও, তাল সিলগালা করে, তাতেও কেউ রাজি হয় না, এরকম কথাও উঠেছিল। তো সেই ক্ষেত্রে একদিনে এই বিরাট কর্মযজ্ঞ এগুলো করার জন্য সবার সহযোগিতার দরকার। আর এই বিরাট কর্মযজ্ঞে কিছু খুঁত থেকেই যাবে, তবে সবাই যদি সহযোগিতা করে গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে। নয়তো যত বড় কমিশনে আসুক, এই কমিশনের যারা সদস্য সবাই উপযুক্ত ব্যক্তি, আমি আগেও বলেছি, তাদের পক্ষেও সব নির্বাচনটা সুন্দরভাবে করা সম্ভব হবে না। কারণ সবার দিকে খেয়াল রাখে এক নির্বাচন কমিশনের পক্ষে, কমিশনারদের পক্ষে সম্ভব না। কমিশনের সাথে যারা জড়িত আছে, যারা দায়িত্বে আছে, তাদেরকেও খেয়াল রাখতে হবে। নয়তো যত মানে গুণী লোকেই আসুক অথবা যত দায়িত্ববান লোকেই আসুক অথবা যত দৃঢ়চেতা লোকেই আসুক, পারবে না। অনেকে, আমি অপ্রাসঙ্গিক হলে বলি যে অনেকে টিএন সেশনের কথা বলে, অবশ্যই উনি বিরাট ব্যক্তিত্বের অধিকারী, ওনার সাথে তুলনার কোনো বিষয় নাই। তবু আমি একটা কথা বলি, টিএন সেশন, আজকে টিএন সেশন বলে আমরা যে প্রশংসা করছি, তৎকালীন ইন্ডিয়ান গভর্নমেন্ট, অন্য গভর্নমেন্ট কখনোই কাজ করে না। গভর্নমেন্ট যদি আমাদের দেশের যে সমালোচনা ওই ধরনের যদি ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি সাপোর্ট না দিত অথবা তার কথায় প্রবলেম সৃষ্টি করতো, হয়তো উনি রিজাইন করে যেতে পারতেন। কিন্তু আজকে টিএন সেশন হিসাবে যে সম্মান পেয়েছেন, এইটা আলোচনার মধ্যে থাকতো, মানে একটা ব্র্যান্ড হয়ে গেছে নির্বাচন। সেই কারণ হলো সবাই সমর্থন করে। তৎকালীন গভর্নমেন্ট যে ছিল কোনো বাধা সৃষ্টি করে না, যে আদেশ দিয়েছিলেন সেই আদেশ সরকার মেনে নিয়েছিল। আমাদের বলা হয় যে নির্বাচনকালীন সময়ে সব নির্বাচন কমিশনার অধীনে চলে, এই কথাটা মোটেও ঠিক না। নির্বাচন 126 ধারা, সম্ভবত 126 ধারা বলছে, 26 ধারা অনুসারে সবাইকে ওদের নির্দেশ মেনে চলার জন্য বলা হয়েছে এবং নির্বাচন কমিশনের কাজকে সহায়তা করতে বলা হয়েছে, কিন্তু অধীনে চলে যাওয়ার কথা বলা হয়নি। কাজেই জি স্যার, জনাব ইকতিদার আহমেদ স্যার যে বলছিলেন যে যত দৃঢ়চেতা মানে ব্যক্তিরাই নির্বাচন কমিশন আসেন না কেন, সব পক্ষের একটা সহযোগিতা দরকার সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে। তা তো অবশ্যই দরকার, সব পক্ষে সহযোগিতা দরকার। এখানে ওই যে নির্বাচনের দায়িত্ব যারা পালন করেন এদেরকে বলা হয় নির্বাচন কর্মকর্তা। তো শাহাবুদ্দিন সাহেব যখন রাষ্ট্রপতি, তখন কিন্তু উনি একটা ওই যে অর্ডিন্যান্সের মাধ্যমে একটা আইন করেছিলেন, এটাকে বলা হয় নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন 1991। তো ওই আইনে কিন্তু বলা আছে যে নির্বাচনের যেদিন হলো যে তফসিল ঘোষণা থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা পর্যন্ত যারা নির্বাচনী দায়িত্ব পালন করবে তারা হলো নির্বাচন কর্মকর্তা। এবং ওই দায়িত্ব পালনকালীন সময় কিন্তু তারা পেছনে নির্বাচন কমিশনে তাদের চাকরি ন্যস্ত মর্মে গণ্য হবে আর কি। এবং তারা যদি ওই সময়ের মধ্যে যদি কোনো ধরনের অসাদাচরণ করে বা কোনো ধরনের অনিয়ম করে, নির্বাচন কমিশনকে কিন্তু ক্ষমতা দেওয়া আছে যে নির্বাচন কমিশন 2 মাসের জন্য তাদেরকে কিন্তু সাময়িকভাবে বরখাস্ত করতে পারে। এবং তাদের যে প্যারেন্ট অর্গানাইজেশন যেটা আছে, অর্গানাইজেশনকে যদি বলে, তারাও কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে। এখন ওই যেটা শাহনাজ সাহেব বলেছেন যে আমাদের সংবিধানেই আছে, অর্থাৎ নির্বাচন তো একটা অনেক বড় কর্মযজ্ঞ। এখন একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য হলো বিপুল সংখ্যক জনবলের প্রয়োজন। তো নির্বাচন কমিশনের জনবল সীমিত এবং সংবিধানে কিন্তু আর্টিকেল 124 এ নির্বাচন কমিশনকে অথরাইজ করেছে যে নির্বাচন কমিশনকে তার দায়িত্ব পালনের জন্য যেরূপ জনবলের প্রয়োজন হবে, নির্বাচন কমিশন কর্তৃক অনুরোধ হলে সরকার নির্বাচন কমিশনকে ওই সংখ্যক জনবল প্রদান করবেন। এখন আপনি দেখেন না যে আমাদের রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অর্ডার, সেখানে বলে আছে যে এই অনুচ্ছেদ 7, সেখানে বলা আছে যে রিটার্নিং অফিসার, অর্থাৎ প্রত্যেকটা নির্বাচনী এলাকার জন্য বা প্রত্যেক জেলার জন্য একজন রিটার্নিং অফিসার এবং একাধিক প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সির জন্য একজন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার নির্বাচন কমিশন নিয়োগ করবেন। এখন এই যে রিটার্নিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হিসেবে কারা নিয়োগ প্রাপ্ত হবেন, এই ব্যাপারে কিন্তু আরপিও নিশ্চুপ। তো আমরা দেখেছি যে আমাদের দেশে, অর্থাৎ বাংলাদেশ অভ্যুদয় পরবর্তী সবসময় কিন্তু দেখা গিয়েছে যে জেলা প্রশাসকরা রিটার্নিং অফিসার পদে নিয়োগপ্রাপ্ত হতেন। আর প্রথমে তো এসডিও ছিল, এরপরে এখন উপজেলা নির্বাহী অফিসার যারা, তারা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তারপরে আমরা দেখলাম যে পরবর্তীতে দেখা গেল যে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখলাম যে আমাদের যে জেলা নির্বাচন অফিসার অথবা বিভাগীয় যে নির্বাচন কর্মকর্তা, তারা এই যে রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তো এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি এবং নির্বাচন কমিশনে যেহেতু আমি কাজ করেছি ওই অভিজ্ঞতা থেকে বলছি যে
যেটা পাকিস্তানেও করেছিল, যে এখানে যদি ধরেন আমরা যে আমাদের 8টা ডিভিশন আছে, আমরা যদি আমাদের আগামী নির্বাচনে যারা বর্তমানে কমিশনে আছেন তারা যদি এই যে জেলা প্রশাসক বাদ দিয়ে তারা যদি 5-6টা সার্ভিস থেকে, যেমন জেলা প্রশাসক, জেলা জজ, তারপরে হচ্ছে হলো সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, তারপরে হচ্ছে হলো সেনাবাহিনীর যে কর্নেল বা লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার কর্মকর্তা, নৌবাহিনীর একই র্যাঙ্কের কর্মকর্তা, বিমান বাহিনীর, এই ধরনের 6টা বা 7টা বিভাগ থেকে যদি আপনি যদি এই রিটার্নিং অফিসার নিয়ে তারপরে তাদের অধীনস্থ কর্মকর্তাদেরকে বা অন্য বিভাগের কর্মকর্তাদেরকে যদি অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার করেন, তখন তাদের মধ্যে কিন্তু একটা প্রতিযোগিতার ভাব দেখা দিবে এবং তারা সচেষ্ট থাকবে যে এই নির্বাচনকে কিভাবে তারা সুষ্ঠু করবে, কিভাবে তারা গ্রহণযোগ্য করবে। এটা হচ্ছিল আমি জাস্ট নির্বাচন কমিশনের প্রতি আমার সাজেশন। তারা তো নির্বাচন অনুষ্ঠানের পূর্বে তারাও তো ধরেন এটা রিটার্নিং অফিসার এখন কোন পর্যায়ের কর্মকর্তাদেরকে দিয়ে বা কোন বিভাগের কর্মকর্তাদেরকে তারা রিটার্নিং অফিসার নিয়োগ করবেন বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার নিয়োগ করবেন, এই জিনিসটা কিন্তু নির্বাচন কমিশন বিবেচনায় নিতে পারে। তো আমরা দেখেছি যে পাকিস্তান যখন ওরা হচ্ছিল পাকিস্তানের সিভিল জাজকে দিয়ে ওরা এই নির্বাচন রিটার্নিং অফিসার নিয়োগ করে নির্বাচন পরিচালনা করেছিল এবং ওই নির্বাচন কিন্তু জনগণের কাছে ইন্ডিয়াতে, ভারতে কি অবস্থা স্যার? ভারতে ওরা হচ্ছিল বিভিন্ন, ভারতে ওরা ম্যাক্সিমাম জেলা প্রশাসক দিয়েই, ওরা তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলে, ওদেরকে দিয়ে তারা করায় এখনো পর্যন্ত। আবার কেউ কেউ বলছেন যে স্যার যে নির্বাচন কমিশনের যে নিজস্ব কর্মকর্তা, অত জনবল তো নির্বাচন কমিশনের নাই, এবং নির্বাচন কমিশনের নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে কিন্তু মুখ্য ভূমিকা হচ্ছে হলো রিটার্নিং অফিসারের। এই যে পোলিং অফিসারের নিয়োগ, তারপরে পোলিং অফিসারদেরকে নিয়ন্ত্রণ, তাদের যে এই যে এই প্রশিক্ষণ, এগুলো সব কিন্তু রিটার্নিং অফিসারের মাধ্যমে নির্বাচন কমিশন সম্পন্ন করে। তাহলে রিটার্নিং অফিসার যদি আপনি যোগ্য এবং উপযুক্ত লোককে নিয়োগ করেন এবং এক বিভাগ থেকে যদি নিয়োগ না করে যদি সরকারের বিভিন্ন বিভাগ থেকে 8টা ডিভিশনে আপনি 8টা বিভাগ থেকে সার্ভিসের কথা বলছেন, হ্যাঁ 8টা সার্ভিস থেকে আপনি নিয়োগ করেন, দেখা যাবে যে তখন তাদের মধ্যে কিন্তু কম্পিটিশন। তাহলে ধরেন এই যে পুলিশও চেষ্টা করবে যে মানে পুলিশের যে কজন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ নিয়োজিত হয়েছেন তারা পুলিশের মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে বলবে যে এবং সর্বোচ্চ মানে তোমার যে নিরপেক্ষতা বজায় রেখে সুন্দরভাবে নির্বাচন করো। বিচার বিভাগও বলবে, প্রশাসনও বলবে, যদি সেনাবাহিনীতে থেকে দেওয়া হয় তারাও বলবে। এখন নির্বাচনী কাজে এরা সবাই তো সম্পৃক্ত হয়, কিন্তু সবাইকে তো যেমন এই যে বিচার বিভাগীয় কর্মকর্তা যারা, তারা কিন্তু সেখানে হচ্ছে হলো ইলেকটোরাল, এটা নির্বাচনের যে তফসিল ঘোষণার পরেই কিন্তু এটাকে বলা হয় ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি। এটা কিন্তু এই আরপিওর অধীনে কিন্তু ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি হিসেবে কিন্তু তারা দায়িত্ব পালন করে বিচার বিভাগ কর্মকর্তারা। আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করে পুলিশ, তারপরে হচ্ছিল আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করে সেনাবাহিনী, বিজিবি, তারপরে আইন শৃঙ্খলা প্লাস হচ্ছিল নির্বাচনী দায়িত্ব পালন করে হচ্ছিল জেলা প্রশাসক। তো আমি বলেছি যে একটা বিভাগ থেকে রিটার্নিং অফিসার না নিয়ে যদি 6টা বা 7টা বিভাগ থেকে যদি ডিপার্টমেন্ট থেকে অর্থাৎ যদি রিটার্নিং অফিসার নেওয়া হয় তাহলে নির্বাচন কিন্তু অধিক গ্রহণযোগ্য হবে এবং অফিসারদের মধ্যে বিভিন্ন বিভাগের মধ্যে একটা হচ্ছে হলো প্রতিযোগী ভাব থাকবে, সার্ভিসের মধ্যে একটা কম্পিটিশন, প্রতিযোগী ভাব থাকবে। এটা এই জিনিসটা আমার যে আগামী নির্বাচনের ক্ষেত্রে আমরা সমগ্র দেশবাসী চাই যে একটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হোক এবং এই নির্বাচনের মাধ্যমে কিন্তু দেশ এগিয়ে যাক। পৃথিবীর অন্যান্য দেশ কিন্তু এগিয়ে যাচ্ছে, আমাদের কিন্তু এই যে আমাদের যে অগ্রগতি যেটা বা আমাদের যে সমৃদ্ধি যেটা, এটা ব্যাহত হচ্ছে হলো যে সুষ্ঠু নির্বাচন না হওয়ার কারণে। আমাদের গণতন্ত্র নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে প্রশ্ন দেখা দিয়েছে। আমরা যদি আমাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়া যেটা এবং গণতন্ত্রের যে অগ্রযাত্রা, এটাকে যদি আমরা বাধাহীন করতে পারি, এটাকে যদি গ্রহণযোগ্য করতে পারি, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য এবং দেশীয়ভাবে যদি গ্রহণযোগ্য করতে পারি, তাহলে কিন্তু বাংলাদেশের কিন্তু এগিয়ে যাবে কিন্তু, এবং বাংলাদেশ কিন্তু বিশ্বের বুকে একটা সম্মানজনক বর্তমানে যে অবস্থান আছে এর চেয়ে আরো অনেক সম্মানজনক অবস্থান কিন্তু বাংলাদেশ পাবে। বাংলাদেশ দেশ অত্যন্ত সম্ভাবনাময় দেশ এবং এই সম্ভাবনাকে কাজে লাগানোর দায়িত্ব এবং এই সম্ভাবনাকে ইউটিলাইজ করে দেশকে কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের। জি স্যার, ধন্যবাদ স্যার। হাবিব ভাই এবং কাউসার ভাই, আমরা বিরতির পরে আপনাদের সঙ্গে যাচ্ছি। প্রিয় দর্শক, আমরা ইস্পাহানি নিউজ আর এক্সট্রা অনুষ্ঠান থেকে আমরা এখন বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। বিরতির পর আমরা খুব শিগগিরই ফিরে আসছি আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম ইস্পাহানি নিউজ আর এক্সট্রা অনুষ্ঠানে। আমরা আজকে আলোচনা করছি জাতীয় ভোটার দিবস নিয়ে। কাউসার ভাই, আপনার কাছে আমরা যাচ্ছি। বিরতির আগে ইকতেদার আহমেদ যেটি বলছিলেন যে একটু পরীক্ষামূলকভাবে যে জেলা পর্যায়ে রিটার্নিং অফিসার বিভিন্ন সার্ভিস থেকে নেয়ার, এটার মানে ক্রিয়া প্রতিক্রিয়া কেমন হতে পারে? বা উনি একটা প্রস্তাব দিয়েছেন। এর আগে আমি যে কথাটি বলতে চাই যে দেখুন, নির্বাচনটা কিন্তু কতগুলি রাজনৈতিক দলের মধ্যে অনুষ্ঠিত হয়।
হ্যাঁ, আমরা কিন্তু আমাদের নিজেদের ব্যর্থতা ডাকার জন্য কমিশনের উপর চাপাই দুষ্টা, এবং আমরা সেটাই দেখছি। যেমন ভোটার উপস্থিতি কম, এখানে কমিশনের ভূমিকা কি? আমার রাজনৈতিক দলের ব্যর্থতা, আমরা ভোটার আনতে পারছি না, আমরা আকৃষ্ট করতে পারছি না। হ্যাঁ, এখানে নির্বাচন পরিচালনার যে কথাটা এসছে, কারণ দেখুন আমাদের সাধারণত জেলাতে জেলা প্রশাসক রিটার্নিং অফিসার হন, উনি কিন্তু আবার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটও বটে। পার্শ্ববর্তী দেশে তো ডিসি বলেন না, ওরা বলে অফিস অফ দ্য ডেপুটি কমিশনার, ওনারা হয়ে থাকেন রিটার্নিং অফিসার। এখন একটা বিষয় কি জানেন, আমাদের কিন্তু নির্বাচন কমিশন পরীক্ষামূলকভাবে বিভাগীয় নির্বাচন কর্মকর্তাদের উপনির্বাচনে রিটার্নিং অফিসার নিয়োগ করছেন। যেহেতু নির্বাচন কমিশনের কর্মকর্তা মানে স্বল্পতা আছে বা সমতুল্যের একটা বিষয় আছে, সেই কারণে এটা হচ্ছে না। তবে দেখুন, এখানে ওনারা যখন ছিলেন কমিশনে, তখন তো শেরেবাংলা নগরে 6 রুমের কমিশন ছিল, এখন তো 10 তলা 2 ভবনের প্রত্যেকটা জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে সার্ভার সেন্টার আলাদা ভবন হয়েছে। সরকার কিন্তু নির্বাচন কমিশনকে শক্তিশালী করার জন্য ব্যবস্থাগুলি করেছেন। হ্যাঁ, এখন দেখুন আমি একটা উদাহরণ দিতে চাই, কারণ এই যে প্রধান নির্বাচন কমিশনার বা কমিশনার, এই যে 300 আসনের রিটার্নিং অফিসার নিয়োগ দিবেন, বা একটা জেলায় জেলার থেকে প্রতিটা আসনে, একটা জেলায় 6টা আসন থাকলে বাকি 5টা আসনে কাদেরকে সহকারী রিটার্নিং অফিসার করবেন, এটা তো নিয়োগ দিতে হবে। হ্যাঁ, এখন দেখতে হবে একটা জেলায় প্রশাসনিক দায়িত্বে থাকেন জেলা প্রশাসক, আইন শৃঙ্খলার দায়িত্বে থাকেন পুলিশ সুপার, তাই না? এখন যদি আপনি অন্য কোনো বিভাগ থেকে এখানে এনে দেন, কারণ নির্বাচন কমিশন তো ডিসি এবং এসপিকে হায়ার করতেছে নির্বাচন দায়িত্ব পালন করার জন্য, সেই ক্ষেত্রে যদি অন্য বিভাগ থেকে আনেন, সেই ক্ষেত্রে যদি ডিসি এবং এসপিদের সহযোগিতা না পাওয়া যায়, সেই ক্ষেত্রে কিন্তু শুনেন নির্বাচনটা তো একদিনের, তাই না? যদিও আমাদের প্রচারণার বিষয়টা প্রায় 40 দিনের একটা প্যাকেজ, বা আইন শৃঙ্খলা যারা দায়িত্বে থাকেন তারা অবজার্ভ করেন নির্বাচনটা ঠিকমতো হচ্ছে কিনা, নির্বাচনী আইন বা নির্বাচনী কোনো ব্যাহত হচ্ছে কিনা লক্ষ্য করে দেখবেন, এগুলো কিন্তু মনিটরিং করে আইন শৃঙ্খলা বাহিনী। আমি একটা উদাহরণ দিতে চাই, যেহেতু আমি ফুটবলের সাথে ছিলাম অনেকটা সময়। ফিফা একটা আইন করেছিল যে প্রত্যেকটা দেশে নির্বাচিত ভাবে আসতে হবে, জেলা পর্যায়ে যারা নির্বাচিত হবেন নির্বাচিত আসতে হবেন। নির্বাচন করতে গেলে তো ডিসিএসপির আসার কোনো সুযোগ নেই। সাধারণত জেলা ক্রীড়া সংস্থার সভাপতি হন ডিসি সাহেব, এবং ফুটবল সংস্থার সভাপতি হন এসপি সাহেব। যখন নির্বাচন হলো ওনারা কেউ আসেননি। এখন দেখা গেল জেলা পর্যায়ে কোনো অনুষ্ঠান করতে গেলে ডিসি সাহেব আর্থিক সহযোগিতা দেন না, বা খেলার দিন এসপি সাহেব আইনগত সহযোগিতা দেন না। এখন কিন্তু বাংলাদেশের অনেকগুলি জেলাতেই অনেক অনুষ্ঠান, অনেক খেলা হচ্ছে না। যাকে ওইটা উদাহরণের কথা বললাম কেন, আমাদের একটু সময় লাগবে, কেন এখন কিন্তু নির্বাচন কমিশনের আকারটা অনেক বেড়েছে। জেলা পর্যায়ে একটা অবস্থান হয়েছে, উপজেলা পর্যায়ে একটা, আগে তো কোনো অফিসই ছিল না জেলা পর্যায়ে, ডিসির ভবনে একটা রুম নিয়ে ওনারা অফিস করতেন। এই অবকাঠামো কিন্তু বেড়েছে, এবং এই সরকার কিন্তু এটা করার সুযোগ দিয়েছেন। হ্যাঁ, অবশ্যই আসবে না কেন, কিন্তু কথা হলো কি জানেন, আমি প্রথম যেটা শুরু করেছিলাম, নির্বাচন কমিশন তার মতো করবেন। আর দেখুন, লক্ষ্য করে দেখুন, একটা এখন নির্বাচনী ভোট কেন্দ্রে একজন প্রিসাইডিং অফিসার, 2জন সহকারী রিটার্নিং অফিসার বা পুলিং অফিসার, আইন শৃঙ্খলা বাহিনীর 22 থেকে 24, এই যে 30 জন লোক থাকেন, এদেরকে তো রিক্রুট করতে হচ্ছে এই সময়টার মধ্যেই, এবং ওনারা কিন্তু সবাই রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে থাকেন। এবং এটাও কিন্তু ঠিক, একটা নির্বাচনে রিটার্নিং অফিসার তফসিল ঘোষণা করেন, এবং রিটার্নিং অফিসারই কিন্তু নির্বাচনের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশনে পাঠান। গ্যাজেট কিন্তু রিটার্নিং অফিসারের নামে হয়ে থাকে। এখানে একটা দায়িত্ববোধের বিষয় আছে। তা আমরা মনে করি যার যার অবস্থান থেকে যদি সেগুলি করে থাকে, অবশ্যই আমাদের নির্বাচন আরো স্বচ্ছ হবে, আরো গ্রহণযোগ্য হবে। আমরা যেন দুষ্চাপানোর আমার রাজনৈতিক দলের যে বিষয়গুলি আছেন, দেখুন এখানে একটা কথা এসছে যে নারায়ণগঞ্জের নির্বাচন সাম্প্রতিককালে হয়েছে, এটা কিন্তু সবাই বলেছে হয়েছে। এখানে ওই হাবিব বাজিরা বলতেছে যে ওনার চিফ ইলেকশন কমিশন এজেন্ট কামাল সাহেবকে করা হয়েছে, তো ওনার তেমন দলীয়ভাবে অংশগ্রহণ করেন নাই। এবং লক্ষ্য করে দেখবেন সারা দেশে ইউপি নির্বাচন হয়েছে, বিএনপি কিন্তু বলেছে তারা অংশগ্রহণ করেন নাই। ইতিমধ্যে কিন্তু 372 জন প্রার্থী, মানে উপজেলা বিএনপি নেতা বা ইউনিয়ন পর্যায়ের নেতারা কিন্তু নির্বাচিত হয়েছে। এই যে কৌশল অপকৌশলের খেলাটা, হ্যাঁ, এটা বন্ধ করতে হবে। আর দেখুন আমাদের সারা দেশে যে ইউপি নির্বাচন হয়েছে, এখানে কিন্তু ভোটার সংখ্যা 60 থেকে 80%। হ্যাঁ, গত 2 বছর করোনাময় কালে আমাদের অনেকগুলো উপনির্বাচন হয়েছে, ভোটার সংখ্যা কম ছিল। এটাকে যদি আমরা নজির হিসাবে ধরি, তাই না? এবং এটাও বুঝতে হবে সব নির্বাচন এক সময় হয় না, এক এক নির্বাচন এক একটা ফ্লোতে হয়। আমাদের 70 নির্বাচনটা গণজোর হয়েছিল, তাই না? এটা যদি আমরা ওই যে এখন গণি, তাই না? আর বিষয় হলো আমরা লক্ষ্য করে দেখছি এখনই একটি নির্বাচন, একটা দল বলছে আমরা নির্বাচনে যাব না।
হ্যাঁ, আমাকে নির্বাচনে যেতে গেলে সংবিধান মানতে হবে, নির্বাচনী আইন মানতে হবে, ওইটা মেনে কিন্তু আমাকে নির্বাচনে যেতে হবে। কিন্তু ওনারা কোনোটাই মানতেছেন না, সংবিধান মানছেন না, আরপিও মানছেন না, কমিশন মানছেন না, তো নির্বাচনে যাবে কার অধীনে? সেই ক্ষেত্রে কিন্তু আমরা মনে করি কি যে তারা কোনো চোরাগপ্ত পথে যাচ্ছেন কিনা, এটা আমাদের দুশ্চিন্তার কারণ। জি, আমরা মনে করি এটাও আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব। জি, আমরা হাবিব ভাইয়ের কাছে একটু যেতে চাই। হাবিব ভাই অনেকক্ষণ ধরে অপেক্ষা ছিলেন। যে হাবিব ভাই, কাউসার ভাই শেষ যে কথাটি বললেন যে আপনারা নির্বাচনে যাচ্ছেন না বা যাবেন না করে আবার কোনো ষড়যন্ত্র করছেন কিনা, এরকম একটা ইঙ্গিত উনি দিচ্ছেন। জি হাবিব ভাই। হ্যাঁ হাবিব ভাই, আপনি বলুন। হ্যাঁ, না আসলে আমাদের টক শোতে বসলে আমি না ইদানিং কেন যেন আমার মাথা খুব বিপর্যস্ত হয়ে যায়। এই সমস্ত সমাজে যারা গণ্যমান্য ব্যক্তি, বিচারক, বড় বড় পর্যায়ের মানুষগুলি একে বিবেকের বাইরে গিয়ে যখন কথাগুলো বলে তখন কষ্ট লাগে। শাহনাজ সাহেব নির্বাচন কমিশনার ছিলেন, উনি বললেন যে সারা বাংলাদেশে একসাথে নির্বাচন করা এটা নির্বাচন কমিশনের জন্য খুব কঠিন। কিন্তু উনি তো একবারও বললেন না দিনগঞ্জ নির্বাচন ৬-৭ ভাগে হয়, একটা নির্বাচন, একটা দুইটা নির্বাচন, উপনির্বাচন হয়, তখনও তো ভোট কাপ, তখন তো সিল মারে, নিজেরা দলের নিজে আওয়ামী লীগ নিজে নির্বাচন করে, তারপরেও সেখানে হত্যা করে। এই সমস্ত কথাগুলি একটা অপ্রাসঙ্গিক কথা আসছে না। আর এখানে যে কথাটা বারবার আমার ভাই কাউসার বলছে, আমরা অন্য পথে একবার কি ভাবে না জি হাবিব ভাই, সংযোগটা কি কেটে গেল? জি, আমার মনে হয় যে যান্ত্রিক একটু গোলযোগ হয়েছে। ওকে, আমরা তাহলে একটা বিরতি নিয়ে আসি, দেখি এর মধ্যে আমরা হাবিব ভাইকে পাই কিনা। প্রিয় দর্শক, ইস্পাহানি নিউজ আর একটা অনুষ্ঠান থেকে আমরা এখন আবারও বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। বিরতির পর আমরা ফিরে আসছি খুব শিগগিরই। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। আমরা আজকে আলোচনা করছি জাতীয় ভোটার দিবস নিয়ে। হাবিব ভাই, আমরা আবারও আপনার কাছে আমরা যেতে চাই যে বিরতির আগে এখানে আলোচনা হচ্ছিল যে একাধিক দিনে সংসদ নির্বাচন করা যায় কিনা, সেরকম একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। না, এখানে আমি খুব পরিষ্কার ভাবে বলতে চাই, একাধিক দিনে তো আমাদের ইউপি নির্বাচন হচ্ছে, একাধিক দিনে আমাদের পৌরসভা নির্বাচন হচ্ছে, একাধিক দিনে আমাদের উপজেলা নির্বাচন হচ্ছে। সেই নির্বাচন কি সুষ্ঠু হচ্ছে? মোটেই সুষ্ঠু হচ্ছে না। ওপেন নৌকা মার্কা প্রতীকে সিল মারা হচ্ছে, বিনা পদ্ধতি নির্বাচিত হচ্ছে। একাধিক দিনে নির্বাচন হলে লাভটা কি হবে? এদেশে কি 91 সাল, 96 সাল, 2001, 2008 নির্বাচন হয়নি? আর পাকিস্তান তো স্বৈরশাসক ছিল, যে সেই সময় তো নির্বাচন সারা বাংলাদেশে হয়েছে নির্বাচন। আবার 86 নির্বাচন হলো একদিনে, ভোট কয়দিন পরে ঘোষণা করলো, 48 ঘন্টা। আমি এখানে শাহনাজ সাহেবকে বলবো এটি, যে আপনি বললেন যে বিএনপি চায়নি, বিএনপি কেন? 39টি নিবন্ধিত দলের ভিতরে 29টি দল সেবার যায়নি। হ্যাঁ, আমি আপনার দলের এবং আপনার সঙ্গের দলে বলছি। আমি কিন্তু আপনাকে জোটের কথা বলি নাই, আমি বলছি আপনাদের সাথে অন্যান্য। না, জোট তো 29টা দল জোট না তো, আপনি ভুল করেন কেন? বিএনপি তো 29 দলের জোট না তো। আমি তা বলছি না, 29 দলের জোট না। আমার মূল বলার উদ্দেশ্য ছিল আপনারা এবং অনেক দল যায়নি, এটা বলার। আপনারা পারেন না, অনেক দল যায় নাই কেন? সেটা তো আমার বিষয় না, এটা বললাম। তারপরে শোনেন, তারপরে আমরা 2014 সালে গেলাম, 2018 সালে গেলাম, তখন কি হলো? তখন এই যে বয়স্ক দাদা থেকে শুরু করে হাবিব ভাই, দুইটারে মিলায়েন না। আমি বলতেছি যে আমাদের সময় 153 জন কেন গেল সেটার ব্যাখ্যা দিতে গিয়ে বলছি, কেন একতরফা হলো ওটা। হ্যাঁ, কেন যাবে? হ্যাঁ, এখন হাবিব ভাই আপনারা ইলেকশন না করলেই যাবে। আপনারা দেখেছেন আপনি হাবিব ভাই, আপনারা ইলেকশন না করলে যাবে। আপনাদের হাবিব ভাই, যখন নির্বাচনের ট্রেন ছুটছে তখন কি সেখান থেকে নির্বাচনটি স্থগিত করা বা বন্ধ করার সুযোগ ছিল ওই সময়? আপনি বুঝতে ভুল করছেন, আমি কারো পক্ষে বলি নাই। আমি বুঝতে ভুল করি নাই। তারপরে আপনি বোঝেন আগে, কথাটাকে শোনেন।
তারপর যে 147টা নির্বাচন হলো, সেখানে কয় পার্সেন্ট মানুষ ভোট দিতে গেছিল? বলে যে অন্যরা যায় নাই বলে কয় পার্সেন্ট মানুষ ভোট দিতে গেছিল? যারা গেছে তাই তারপর 47টা কয় পার্সেন্ট? 3%, 4%, 5%? না, অনেক বেশি গেছে, আবার অনেক রেজাল্ট কন্টেস্ট হয়েছে, অনেকখানে কন্টেস্ট হয়েছে। কি বলেন এগুলি? হ্যাঁ। 3 দিন পরে বললেন যে 40% এর কাছাকাছি ভোট কাস্ট হয়েছে। 47টা কেন্দ্রে আপনি একটা মানুষ এখানে একটু ভুল আছে। আচ্ছা শুনেন হাবিব ভাই, 40% যদি হয় সেটা ভুল নয়, এই জন্য যেখানে ইলেকশন কন্টেস্টেড। আচ্ছা আমার কথাটা একটু শুনেন, যেখানে কন্টেস্টেড হয়েছে সেই ভোটগুলো ধরা হয়েছে, যেখানে কন্টেস্টেড হয় নাই তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। সেটাই হলো, 40% ভোট তো কাস্ট হয়নি। 3 দিন লাগলো কেন? আপনি বলে আমরা যেটা পেয়েছি আমরা ওটাই দিয়েছি। না 3 দিন পরে দিলেন কেন? না আমরা 3 দিন পরে দেইনি, কথা ঠিক না। না না কিভাবে করবেন, কিভাবে করতে চান, আমরা 3 দিন পরে দেইনি, কথা ঠিক না। শুনেন, আপনারা নির্বাচন কমিশনার ছিলেন, জাতি কিন্তু ভুলে যায়নি। 47টা কেন্দ্রে একজন মাত্র ভোট দিতে গেল না কেন? আওয়ামী লীগের এজেন্ট ছিল না? আওয়ামী লীগের একটা লোক ছিল না 47টা কেন্দ্রে? প্রশ্ন করলেন না একটা আমার ভোট দিতে আসছে না কেন? হাবিব ভাই, আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা আপনি অনেকক্ষণ ধরে কথা বলছেন। আপনাদের সমস্যাটা হলো কি, আপনারা অনেক বড় বড় কর্মকর্তা ছিলেন, কিন্তু আপনারা যখন কথা বলেন না, জাতি কিন্তু এই জিনিসগুলি আপনাদের নিয়ে মানুষ সন্দেহ করে। ভাই ব্যক্তিগতভাবে অ্যাটাক করেন না, আমি এটা পছন্দ করি না, আপনার উচিত না। করছি না তো, আমি তো শোনেন, ব্যক্তিগত অ্যাটাক আমি করছি না, আমি তো ব্যক্তিগত অ্যাটাক হয়েছি। আপনাকে করা হয়নি। 2018 সালে আমি 2018 সালে আমাকে কি করা হয়েছে লাগে না? এটা তো আমি করি নাই, এই কাজে আমাকে বলেন না। না না, আরে উনারা আগে তো 153টা বিনা ভোটে ওখানে গরু ছাগল ঘুরে বেড়ালো ওই ভোট কেন্দ্রে দিয়ে। এইগুলি তো ব্যাখ্যা, এগুলো তো নিজেদেরকে দেখে তো লাভ নেই। আমার কথা যে আজকে যে ভোটাধিকার দিবস বলা হচ্ছে, একটা স্লোগান দেখলাম আমাদের ফোনে আসছে, রক্ষা করবো ভোটাধিকার, রক্ষা করো ভোটাধিকার। এইটা যে উপহাস না, বঙ্গবন্ধুর সাথে উপহাস করা হচ্ছে না? আরে মুজিব বর্ষের প্রতি সম্মান দেখাচ্ছে নাকি? ভোট নিজের যে কাজ করলো, একটা সব জায়গায় যদি বিতর্কিত করা হয় নেতাকে নিয়ে, এটা ঠিক না। কথাগুলি নিজের বিবেক থেকে বলতো। এখন কি নির্বাচন হয়? এটা নির্বাচন হচ্ছে, এই নির্বাচন কমিশন কি করতে পারে? কি করার আছে তার? কি করবে? দলীয় সরকারের অধীনে নির্বাচন। এবং তারপরে আমার ভাই কাউসার বললো 111 আসলে কেন আসলো? এই যে তারা একসাথে উদ্যোগ করলো 299টা আসনে। আমার আসনে শুধু করলো না, মরহুম দিলু মিয়া সাহেব উনি করলেন না, একটা পর্যায়ে উনি করেছেন যে উনাকে অন্যরেখা ভোট দিয়ে জিতাই দিবে। ওনার মার্কা গুলো টিয়া, ওনার মেয়ের নাম হলো টিয়া। একটা কবিতা লিখলো না, মার্কা হলো টিয়া। জাতীয় লাভ করেন। আরে তুমি তো খালি তুমি কি শুনছো? 299টা উদ্যোগ হলো, একটা হলো না। এটা কি ব্যতিক্রম না? এটাকে ব্যতিক্রম না? আমি আরেকটার কথা বলবো, আমি কি নরসিংদীর কথা বলবো? এটা আমরা অনেকবার শুনছি হাবিব ভাই, এই যে বললাম আর কি। তুমি শুনতে পারো অনেকবার, তুমি তো আমাদের নেতার মতো কথা বলবেন, বক্তব্য তুমি তো প্রত্যেকদিন এক কথা বলো, তোমার তো কোনো নতুন কোনো কথা নাই। আমি তো নতুন কথা তো একটা বলি, তোমরা তো ঘুরে ফিরে একই কথা, বিএনপি করো না, বিএনপি করো না, বিএনপি ভাবে যেতে চাই। নতুন কথা কি তোমরা বলো? তোমাদের কি নতুন কথা আছে? না, আপনাদের ব্যর্থতা আমাদের উপর চাপায়েন না, কমিশনের উপর চাপায়েন না। আসেন 2018 সালের নির্বাচনে যুদ্ধ করি। কমিশনার কি করে আছে? কমিশনার কি করে আছে? স্যার, কত হাজার মামলা হয়েছে 2018 সালে ভাইয়া, কত হাজার মামলা হয়েছে না? আপনাদের গত নির্বাচনের আগে আপনাদের মহাসচিব কমিশনে একটা দাখিল করেছিল 3318টা মামলা, কিন্তু টক শুতে বলেন আপনারা লাখ লাখ মামলা, আমরা কোনটা নেব? কি বলে এগুলি? ওইগুলি দেওয়ার পরে তো সবগুলিকে ধরা শুরু করলো, আর মামলা তো নতুন মামলা দিল। এটা কি বলে আমি কিছু বুঝি না তো। আমার ওখানে 8-9টা মামলা, 2 থানায়, সব তো নতুন মামলা। বাড়ির থেকে ধরে নিজে গাড়ি ভাঙে না, অফিস ভাঙে না, নিজেরা আগুন দিয়েছে, নিজেরা এই করে মিথ্যা মামলা দিয়েছিল। এটা একবার বিবেকের সাথে বাঁধে না? বিবেকের চিন্তা করা লাগে না যে আমরা কি করেছে এটা মনে হয় না? এইগুলি কথা কত বলা যায়, মিথ্যাচার, যত মিথ্যা কথা বলা যায়, এটা আরো বেশি ক্ষতি হয় নিজেদের ক্ষতি। মানুষ এগুলি নিয়ে আরো খারাপ বলে। আমি চুরি তো করছি, আমি কেন এই চুরি করি নাই, চুরি করি নাই, চুরি করি নাই। শেষ করতেন, আমাদের সময় শেষ দিকে। আমি শেষ করি যে জাতির সাথে আজকে যে সরকার যে তামাশা করছে, প্রত্যেকটা জিনিস আজকে মানে ভোটাধিকার প্রয়োগের কোনো ব্যবস্থা নাই, সুশাসনের কোনো ব্যবস্থা নাই। এই যে আজকে বলেন তো, দ্রব্যমূল্য দাবির প্রতিবাদে
ঊর্ধ্বগতির প্রতিবাদে আমার পটুয়াখালী কি করলো, সাভারে আপনার কি করলো, নাটোরের প্রোগ্রাম জি, করতে হাবিব ভাই, এটা নিয়ে আমরা নিশ্চয়ই আরেকদিন আলোচনা করব। হাবিব ভাই, আমরা নিশ্চয়ই আরেকদিন এটা নিয়ে আলোচনা করব। আমাদের সময় একদম শেষ দিকে। কাউসার ভাই, আপনি 30 সেকেন্ড। না, সাভারে দেখলাম, সাভারে কি মহাসড়কের উপর সভা করা যায়? আপনারা অবশ্যই সরকারের বিরোধী সভা করবেন, সেটা মাঠে করবেন, স্কুল মাঠে করবেন, পুলিশের পারমিশনের বিরুদ্ধে করবেন। আপনারা মহাসড়কে জনসভা করতে চেয়েছেন, পুলিশ যেন বাধা দেয়, সেটা যেন নিউজ হয়, আপনারা সফল কাম হয়েছেন। 2018 সালে নির্বাচনে এসেছেন, নির্বাচন কি করেছেন? মনোনয়ন বাণিজ্য করেছেন। নির্বাচন তো 21 দিনের প্রচারণা, আমরা তো কোনো প্রচারণা আপনাদেরকে দেখি নাই। 14 সালে ঠেকাতে পারেন নাই, 18 সালে এসছেন নির্বাচনে অভিনয় করতে। হ্যাঁ, এখন তো আগে থেকে বলছে নির্বাচন করবেন না, করবেন কিভাবে? কারণ নির্বাচন করতে গেলে 300 আসনে এই 42,000 ভোট কর্মীদের অবস্থান দরকার। আমরা গর্ব করে বলতে পারি জনতা শেখ হাসিনার নেতৃত্বে আমাদের প্রতিটা ভোট কেন্দ্রে, প্রতিটা ওয়ার্ডে, উপজেলা পর্যায়ে আমাদের দল সুসংগঠিত, আমাদের তৃণমূল সংগঠিত। আমরা আগামী নির্বাচন আপনাদের এটা নিয়ে ফেস করব, কিন্তু আপনারা আগে থেকে বলছেন মাঠে যাবেন না। এমন কোনো ব্যবস্থা আছে যে আপনাদেরকে সরকারি বসিয়ে দেওয়া হবে, বা আমরা কি বলবো আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবেন, ইলেকশনে আসেন, সে সুযোগ আছে? আমরা জনগণের ভোটারদের কাছে যেতে চাই, তারা সিদ্ধান্ত নেবে। আগামী নির্বাচন 2023 সালের ডিসেম্বরের নির্বাচন, দ্বাদশ নির্বাচন, সেই সময়কার মতো হবে। পিছনে টেনে লাভ নাই। আসুন অবস্থান সুদৃঢ় করি, সাংগঠনিক ব্যবস্থা ভিত্তি করি, জনসম্পৃক্ততা বাড়াই, সেই লক্ষ্য নিয়ে কাজ করি। আপনারা করেন, আমরা করি, নির্বাচন ফেস করি। জনগণ সিদ্ধান্ত নেবে কারা রাষ্ট্রীয় ক্ষমতা খাবে। দোষারোপ করে তারা এগোনো যাবে না। ধন্যবাদ। জি স্যার, আপনি 30 সেকেন্ড পাবেন। না, দেখুন আমাদের যে এখন যে বর্তমান যে নির্বাচনী ব্যবস্থা, এখানে দেখা যাচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থীর নির্বাচনে ব্যয় হচ্ছে হলো 15 লক্ষ টাকা। এখন যদি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন যদি হয় এবং বড় দুটা দল যদি অংশগ্রহণ করে, সেখানে কিন্তু এই 15 লক্ষ টাকা দিয়ে কিন্তু নির্বাচন করা সম্ভব না। তো সেখানে আমাদের যে একটা আচরণবিধি আছে, নির্বাচনী আচরণবিধি আছে, পৃথিবীর অন্যান্য দেশে যেটা হয় যে আমাদের যদি নির্বাচন কমিশন যদি ধরেন প্রার্থীরা যে বিভিন্ন জায়গায় যে জনসভা করে বা তারা যে এই যে মিছিল মিটিং করে, এগুলো যদি বন্ধ করে দিয়ে তাদেরকে যদি প্রজেকশন মিটিংয়ের ব্যবস্থা করে, যেটা যুক্তরাষ্ট্রের নির্বাচনে হয়, যে ইলেকশন কমিশনের বা রিটার্নিং অফিসারের অধীনে উনি প্রজেকশন মিটিংয়ের ব্যবস্থা করলো, সেখানে কিন্তু প্রত্যেকটা প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার বক্তব্য উপস্থাপন করলো। এবং এখন তো হচ্ছে হলো আমাদের হচ্ছে হলো এই যে ইয়ের যুগ, এই যে আমরা যে ইমেইলের মাধ্যমে মেসেজ দিতে পারি বা আমাদের মোবাইলের মাধ্যমে মেসেজ দিতে পারি, মেসেজ দিয়ে যদি আমরা ভোটারদের কাছে পৌঁছাতে পারি, তাহলে কিন্তু এই যে নির্বাচনের মূল কিন্তু এই যে হাঙ্গামা বা মারামারি যেটা হয়, এটা হলো নির্বাচনী জনসভা থেকে বা নির্বাচনী প্রসেশন থেকে। এগুলো বন্ধ করে যদি নির্বাচন কমিশন প্রজেকশন মিটিংয়ের মাধ্যমে যদি এই যে নির্বাচনী প্রচারণার ব্যবস্থা করে, আমার মনে হয় আর কি যে নির্বাচনে যে সহিংসতা হয়, এই সহিংসতা থেকে আমরা রক্ষা পাবো। আজকে ভোটার দিবস উপলক্ষে যে স্লোগানটা দেওয়া হয়েছে, এই স্লোগানটা বর্তমান কমিশন কার্যকরী করুক, এটা আমরা আশা করি। এবং তাতে এই ব্যাপারে সবার সহযোগিতা থাকলে আমার মনে হয় তারা কিছুটা হলেও আগাতে পারবে, এবং সহযোগিতা করলেই দেশটাকে আরও সুন্দর করে একটা নির্বাচন দেওয়া যাবে। জি স্যার, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানটি আমরা আজকে এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।